আসসালামু আলাইকুম সবাইকে। আমি রায়াত আর আপনাদের স্বাগতম জানাই লুপ অ্যান্ড লজিকে। লুপ অ্যান্ড লজিক হলো আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে আমরা একাডেমিক এবং স্কিল বেসড নলেজ ভিউয়ার্সদের মধ্যে শেয়ার করি, প্রাইমারিলি ভিডিওস আর নোটসের মাধ্যমে। আজকের সেশনে আমরা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি এর একটা কমপ্লিট বেসিক ওভারভিউ নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করব, কিভাবে অ্যান্সার করা যায় তা দেখব, এবং তার সাথে সাথে এগুলোর বাইরে যা ইম্পর্টেন্ট টপিকস আছে বা থাকতে পারে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। তো এই যে আপনাদের জন্য আমি যে কন্টেন্টগুলো রেডি করেছি, অ্যান্ড এটার সাথে সাথে আমি ভিডিওতেও কিছু কন্টেন্ট লিখতে থাকবো বা বুঝাতে থাকবো। তো এই সব কিছু আপনাদের পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করতে হবে। সেখানে আমরা পিডিএফটা দিয়ে দিব বা লিঙ্কটা দিয়ে দিব। সো এটার ডেসক্রিপশনে আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, জয়েন করে নিন। সো লেটস ডাইভ ইনটু ইট। তো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি এই টপিকটা বা এই কোর্সের ভিতরে ঢোকার আগে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে, বা ফার্স্ট অফ অল যে জিনিসটা সবসময় মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যে আমরা এই কোর্সে যা কাজ করব, যদি কোনো কাজে আমাদের ডেসিমাল ভ্যালু আসে তাহলে আমরা চেষ্টা করবো আপ টু 3 ডেসিমাল প্লেসেস সবসময় রাখার। যদি আমাদের 4, 5, 6 ডিজিটেরও আসে, আমরা চেষ্টা করবো 3 ডিজিট পর্যন্ত রাখার ডেসিমালের পরে। সো এইটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে, নোট হিসাবে রাখলাম। সো ইন্ট্রোডাকশনে আসি আমরা। সো স্ট্যাটিস্টিক্সটাকে আমি খুব ফাস্ট আলোচনা করবো, কারণ যেহেতু আমার এইখানে এই কোর্সের উপর একটা প্লেলিস্ট আছে, সো আপনারা আই হোপ একটু ডিটেলসে জানেন। সো ইন্ট্রোডাকশনটা কি? ইন্ট্রোডাকশনে আমরা ফার্স্ট অফ অল স্ট্যাটিস্টিক্স নিয়ে জানবো। স্ট্যাটিস্টিক্স কি আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডাটা থেকে কোনো ইনফরমেশন ফেচ করাটা বা কোনো ইনফরমেশন পাওয়াটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্স। সো এই যে আ ওয়ে টু গেট ইনফরমেশন ফ্রম ডাটা। তো স্ট্যাটিস্টিক্সের আসলে দুইটা ভাগ আছে। সেই ভাগটা কি হতে পারে? সেই ভাগটার একটা পার্ট হচ্ছে আমাদের ডাটা পার্ট, আর একটা হচ্ছে আমাদের ইনফরমেশন পার্ট। তো ডাটাটা কি? ডাটা হচ্ছে আমাদের একটা আনপ্রসেসড অথবা আমরা বলতে পারি র ফ্যাক্টস, তাই না? তো আমরা খালি চোখে যেটা দেখি, যে একটা নাম, কোনো মানুষের নাম, তারপর কোনো মানুষের একটা বয়স, সাপোজ 20, কোন একটা সংখ্যা 20, তারপর কোন একটা নাম নাদিম, কোন একটা জায়গা ঢাকা, এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা ডেটা। কিন্তু ইনফরমেশনটা কি? আমরা ডেটাগুলোকে যখন প্রসেস করি, ডেটাগুলোকে যখন একসাথে অর্গানাইজ করি, তখন হচ্ছে আমরা একটা ইনফরমেশন পাই। সো আমি এই যে একটা ডেটা বা একটা সেট অফ ডেটা কালেক্ট করলাম, এই ডেটা থেকে আমি কি ইনফরমেশন পেতে পারি? যে নাদিম ওয়াজ বর্ন ইন ঢাকা অ্যান্ড ইজ নাও 20 ইয়ার্স ওল্ড। তো এইটা হচ্ছে আমাদের একটা ইনফরমেশন, ঠিক আছে? তো এত থিওরি পার্ট বেশি গভীরে না যাই, প্রিভিয়াসলি আমরা ভিডিওগুলোতে একটু ডিটেলস আলোচনা করছি। সো এখন দেখি আমাদের স্ট্যাটিস্টিক্সের কয়টা ব্রাঞ্চ আছে। স্ট্যাটিস্টিক্সের মূলত আমাদের 2টা ব্রাঞ্চ আছে, বা আমরা বলতে পারি যে আমাদের স্ট্যাটিস্টিক্স 2টা পার্টে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখন ডেসক্রিপটিভ কি আর ইনফারেন্সিয়াল কি, তো এটা জানার জন্য আমাদের দেখতে হবে যে ডেসক্রিপটিভটা আগে কি। এটা আগে দেখি যে ডেসক্রিপটিভটা হলো আমাদের যে কোনো রকম ডাটাকে আমরা সামারাইজ করতেছি বা অর্গানাইজ করতেছি, কিসের জন্য? কোনো কিছুতে ডিসপ্লে করার জন্য। তো এই যে আমরা পরবর্তীতে পড়বো টেবিলস, চার্টস, এভারেজ বের করা বা হিস্টোগ্রাম বের করা, এই জিনিসগুলা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে। এন্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা কি? যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে একটা সামারি বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা কোনো ডাটাকে একটা সামারাইজ করলাম বা ডিসপ্লে করলাম বা অর্গানাইজ করলাম, এই সমস্ত কিছু করার পরে ওই ডাটা থেকে আমরা যে একটা কনক্লুশনে আসবো, এই কনক্লুশনটাই হচ্ছে কি? আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর একটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে, কনক্লুশনের আর একটা নাম কি? আমরা বলতে পারি ইন্টারপ্রিটেশন। যদি আমাদের বলে এই উমুক ডাটা থেকে কোনো কিছু ইন্টারপ্রিট করো, তাহলে আমরা বুঝে নিব যে উমুক ডাটা থেকে কোনো কিছু একটা রেজাল্ট বের করো বা কোনো একটা কনক্লুশনে আনো, ঠিক আছে? সো এইটাই এখানে একটা ছবিতে বোঝানো আছে, যে এটা একটা যেমন চার্ট হিসাবে আছে, এটা কোনো ক্যালকুলেশন হিসাবে আছে বা সামারি হিসাবে আছে। এন্ড এটা কি? এটা হচ্ছে আমার একটা গ্রুপ অফ মানুষজন থেকে আমি কিছু সংখ্যক মানুষ বের করে নিলাম, সেই মানুষজনের কাছ থেকে আমি একটা কনক্লুশনে আসবো যে এই গ্রুপ অফ মানুষ, যে এই যে বড় গ্রুপটা আছে, এই গ্রুপের মানুষজন কিরকম হতে পারে, দ্যাটস ইট। তো আমি যদি এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল লেখা আছে কি, যে আমাদের কি বলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিরকম হতে পারে, যে আমরা বলতে পারি যে যারা হচ্ছে, এখানে লেখা আছে হাইজেনিক ফুড খায় বা আনহাইজেনিক ফুড খায় বা আনহাইজেনিক ফুডের সাথে জড়িত, তাদের 70% কি 65 বছর বয়স পর্যন্ত বাঁচে। আবার আর একটা বলতে পারি যে তাদের 90% হচ্ছে, মানে যারা হচ্ছে হাইজেনিক ফুড খাচ্ছে, তাদের 90% হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত বাঁচে, এরকম। এটা হচ্ছে কি আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের পার্ট। আর পরবর্তীতে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা কি? এই যে আমরা ডাটাটা পেলাম, এই যে ডাটাটা পাচ্ছি, এই ডাটা থেকে কোনো একটা কনক্লুশনে আসা। কনক্লুশনটা কি? যে আমি বলতে পারি যে হাইজেনিক ফুড খাইলে আমি বেশি দিন বাঁচতে পারবো। এই যে টেকিং হাইজেনিক ফুড ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ লঙ্গার লাইফ ফর মেন, ঠিক আছে? সো এই হচ্ছে আমার একটা কনক্লুশন বা ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা বলি, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের পার্ট। পরবর্তীতে আমরা দেখবো যে পপুলেশন কি আর স্যাম্পল কি। খুবই শর্টে বলতেছি, পপুলেশন হচ্ছে একটা বড় গ্রুপ বা পুরা একটা, মানে একটা গ্রুপের সব মানুষজন, এটাকে বলি আমরা পপুলেশন। মানে পপুলেশনের মানে একটা কিওয়ার্ড হচ্ছে অল,
ঠিক আছে। আর স্যাম্পলের কিওয়ার্ডটা কি সাম, স্যাম্পলটা কি অ্যাকচুয়ালি স্যাম্পল হচ্ছে ওই পপুলেশন থেকে কিছু সংখ্যক মানুষ বের করে আনা। যে আমি যদি বলি পপুলেশন কি, পপুলেশন হতে পারে ড্যাফোডিলের সমস্ত মানুষজন বা সমস্ত স্টুডেন্ট। স্যাম্পল কি, স্যাম্পল আমি বলতে পারি যে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট, বা আমি র্যান্ডমলি আমার এলাকা মানে আমার পরিচিতদের মধ্যে আমি 10 জনকে চুজ করলাম, এই 10 জন হচ্ছে পুরো ড্যাফোডিলের একটা স্যাম্পল। তো এখানে এটাই লেখা আছে যে এক্সাম্পল হিসাবে পপুলেশন হচ্ছে total number of DIU students during the year 2011 আর স্যাম্পল হচ্ছে few selected students of DIU during the year 2011। তো এখন এই যে আমি স্যাম্পলিং এর কথা বললাম, এই স্যাম্পলিং এর কিন্তু কিছু টেকনিক্স আছে, স্যাম্পলিং টেকনিক্স নামে আমরা সেটাকে চিনি, ঠিক আছে। স্যাম্পলিং টেকনিক্স এখানে লিখতে ভুলে গেছিলাম, লিখে দিচ্ছি। সো এই স্যাম্পলিং টেকনিক্স গুলো অনেক রকমের হতে পারে। আমরা এই যে স্যাম্পল করতেছি যে বা স্যাম্পলিং করতেছি যে, যেটাকে বলে একটা বিশাল গ্রুপ থেকে একটা কিছু সংখ্যক মানুষ নিতেছি, এটার অনেকগুলো প্রসেস আছে বা অনেকগুলো টেকনিক আছে অ্যাকচুয়ালি। তো তার মধ্যে প্রথম টেকনিকটা যেটা খুবই কমন একটা টেকনিক, সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সেটার মানে হচ্ছে আমি যে কোনো কাউকে আমার ইচ্ছা মতো চুজ করবো। তাহলে এটার মানে কি, যে এটার মানে হচ্ছে প্রত্যেকের 50-50 চান্স আছে, 50-50 চান্স আছে। কিসের চান্স আছে? 50% চান্স আছে সিলেক্ট হওয়ার, 50% চান্স আছে নট সিলেক্ট হওয়ার, মানে সিলেক্ট না হওয়ার, যেটা অ্যাকচুয়ালি। সো এটাকে বলতেছি আমরা র্যান্ডম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তা আমি চিন্তা করলাম যে আমি দেখবো যে একটা, আমি কি জানতে চাচ্ছি, আমি সাপোজ জানতে চাচ্ছি যে আচ্ছা, ভার্সিটিতে আসার আগে তো সবাই হচ্ছে আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিব, তাই না? তো বা দিয়ে আসছি, তো এসএসসি এইচএসসি তে কার কিরকম জিপিএ আছে এটা আমি জানতে চাচ্ছি। এখন আমি তো আমার ভার্সিটির বা ডিআইইউ এর সবার মানে জিপিএ জানতে চাইতে পারবো না, বা আমার পক্ষে সম্ভব না এতজনকে রিচ করা। আমি চিন্তা করলাম আমি র্যান্ডমলি সামনে যাকে পাবো তাদেরকে জিজ্ঞেস করবো যে ভাই আপনার জিপিএ কত। তো এই যে র্যান্ডমাইজ করলাম, আমি কোনো বাস বিচার করলাম না, র্যান্ডমাইজ করলাম, এটাকে বলতেছি আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে। এরপরে আসতেছে আমার সিস্টেমেটিক স্যাম্পলিং। তো সিস্টেমেটিক স্যাম্পলিংটা কি, একটা সিরিয়াল পরপর আমি হচ্ছে কি করব, চুজ করবো বা স্যাম্পলিং করবো। তো এটাকে সিরিয়াল বলতে পারি আমরা, সিরিয়াল, এটার কিওয়ার্ড হচ্ছে সিরিয়াল। আর একটা হতে পারে হচ্ছে ইন্টারভাল, যে একটা নির্দিষ্ট ইন্টারভাল পরপর আমি হচ্ছে অর্ডার করবো বা মানে শর্ট লিস্ট করবো স্যাম্পলিং এর জন্য, ঠিক আছে। সো আমি ধরতে পারি যে আমি হচ্ছে সিমিলার ওয়েতে আমি ড্যাফোডিলের প্রত্যেকটা স্টুডেন্টের মানে জিপিএ জানতে চাচ্ছি। আমি সবাইকে জিজ্ঞেস করা আমার পক্ষে পসিবল না। আমি কি করলাম, আমি হচ্ছে সাপোজ ড্যাফোডিলের সবার হচ্ছে একটা করে আইডি আছে অ্যাকচুয়ালি আইডি আছে। সো আমি কি করলাম, প্রতি 50টা আইডি পরপর, সাপোজ একজনের হচ্ছে আইডি নাম্বার 0, আর একজনের আইডি নাম্বার 50, আর একজনের আইডি নাম্বার 100, এর মাঝখানেও আরো আইডি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে করে আছে। বাট আমি প্রত্যেক 50 ঘর পরপর আমি হচ্ছে স্যাম্পলিং করতেছি, বা আমি মানে শর্ট লিস্ট করতেছি স্যাম্পল করার জন্য বা স্যাম্পল নেওয়ার জন্য অ্যাকচুয়ালি, সরি। তো এইটাকে বলতেছি আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং, অর্থাৎ আমি প্রত্যেকবার এন ইন্টারভাল পর্যন্ত আগাচ্ছি পরবর্তী স্যাম্পল নেওয়ার জন্য, বা একটা সিরিয়াল পরপর, একটা ফিক্সড সিরিয়াল পরপর আগাচ্ছি স্যাম্পল নেওয়ার জন্য। এটাকে আমরা বলতেছি সিস্টেমেটিক স্যাম্পলিং, ঠিক আছে। প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনার এক্সাম্পলগুলো চাইলে দেখে নিতে পারেন আরো প্রিসাইজ হওয়ার জন্য। আমার এই মুহূর্তে মাথায় যেটা আসতেছে সেটাই বলতেছি। সো এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কি, যে আমি প্রত্যেকবার আমার যেই পপুলেশনটা আছে এই পপুলেশনটাকে কি করতেছি, আমি একটা সাব গ্রুপে ডিভাইড করতেছি। তো এই যে সাব গ্রুপে ডিভাইড করলাম, সাব গ্রুপে ডিভাইড করার পর প্রত্যেকটা গ্রুপ থেকে আমি র্যান্ডমলি কয়েকটা মানুষ চুজ করতেছি, বা একটা সংখ্যক মানুষ চুজ করতেছি। সো আমি ধরলাম আমি ড্যাফোডিলের সবার জিপিএ, বা আমি এবার এখন জিপিএ জানা হয়ে গেছে, আমি সাপোজ চিন্তা করলাম আমি ড্যাফোডিলের সবার সিজিপিএ জানতে চাইতেছি। তো আমি সবার তো জিজ্ঞেস করতে পারতেছি না, তাই না? তাহলে আমি কি করলাম, আমি সাব গ্রুপ করলাম। কিভাবে সাব গ্রুপ করতে পারি, ডিপার্টমেন্ট ওয়াইজ, সফটওয়্যার, সিএসই, আচ্ছা ডিপার্টমেন্টের নামও ভুলে গেছি, ধরলাম এনএফই, এই যে এরকম সাব গ্রুপে ভাগ করলাম। এরপরে কি করলাম, আমি সফটওয়্যার থেকে র্যান্ডমলি 50 জনের সিজিপিএ জিজ্ঞেস করলাম, সিএসসি থেকে 50 জনের করলাম, এনএফই থেকে 50 জনের করলাম। তো এই যে আমি সাব গ্রুপ করতেছি, সাব গ্রুপের আরেকটা শব্দ বা আরেকটা সিনোনিম হইতেছে স্ট্র্যাটা। তো এই যে সাব গ্রুপ করতেছি বা স্ট্র্যাটা করতেছি, এখান থেকে আমাদের আসে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, বা র্যান্ডমলি আমরা সাব গ্রুপ থেকে চুজ করতেছি, প্রত্যেকটা সাব গ্রুপ থেকে র্যান্ডমলি চুজ করতেছি। এটা হচ্ছে আমাদের কি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তো এটাও আমাদের একটু জানা থাকা লাগবে যে স্ট্র্যাটা বা সাব গ্রুপ এখান থেকে আসছে। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের আসে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টারটা কি, আমি অবশ্যই গ্রুপ করব, সাব গ্রুপ করার পরে আমি র্যান্ডমলি কিছু সংখ্যক গ্রুপ চুজ করব। আগেরটা কি ছিল, আগেরটা ছিল সবকটা গ্রুপ থেকে র্যান্ডমলি কিছু মানুষ চুজ করব বা কিছু স্যাম্পল নিব। আর এখানে কি, এখানে হচ্ছে আমি যে গ্রুপগুলা চুজ করতেছি বা সাব গ্রুপগুলা মানে সাব গ্রুপে কনভার্ট করতেছি বা ভাগ করতেছি, ওই সাব গ্রুপ থেকে কিছু সাব গ্রুপ আমি র্যান্ডমলি চুজ করে ওই সাব গ্রুপের সবার স্যাম্পল নিব আমি। তা আমি ধরে নিলাম সেম ডিআইইউ এর সবার সিজিপি, আমি এক্সপেক্টেড সিজিপি কিরকম হতে পারে আমি জিজ্ঞেস করবো বা জানবো। তো এখন আমার তো সবার কাছ থেকে জানা সম্ভব না, আমি ভাগ করলাম, সাব গ্রুপ করলাম। সফটওয়্যার আছে, সিএসসি আছে, এনএফই আছে, ইংলিশ আছে, ল আছে,
ঠিক আছে, তো আমি এখান থেকে সাবগ্রুপ থেকে চুজ করলাম, সফটওয়্যারে জিজ্ঞেস করবো, সিএসসি তে জিজ্ঞেস করবো। এখন আমি কি করব, সিএসসি আর সফটওয়্যারের এভরিওয়ান মানে সবার ইনফরমেশন নিব বা সবার স্যাম্পল নিব। এইটাকে বলতেছি আমরা ক্লাস্টার স্যাম্পলিং। যে এই যে ইউ ডিভাইড দ্য পপুলেশন ইনটু ক্লাস্টার্স দেন র্যান্ডমলি চুজ আ ফিউ ইন্টায়ার ক্লাস্টার্স। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ক্লাস্টার আর স্ট্র্যাটিফাইডের এইটা তফাৎ, যে আমরা হচ্ছে ক্লাস্টারে সাবগ্রুপের কিছু সংখ্যক সাবগ্রুপ পুরাটা আমরা হচ্ছে স্যাম্পলিং করি, আর ওখানে হচ্ছে প্রত্যেকটা সাবগ্রুপ থেকেই আমরা স্যাম্পলিং করতেছি, বাট আমরা কি করতেছি, ওই সাবগ্রুপের কিছু সংখ্যক মানুষকে স্যাম্পল করতেছি বা কিছু সংখ্যক মানুষের কাছ থেকে স্যাম্পল নিতেছি। এরপরে আমাদের আসে হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। তো মাল্টি স্টেজ স্যাম্পলিংটা কি, এটা হচ্ছে দুটা স্যাম্পলিং এর অ্যাকচুয়ালি কি বলবো আমরা মার্জড একটা ভার্সন। সো এটা দুটা যোগ করে আমরা করতেছি। তো এখানে কি বলা আছে যে ইউ সিলেক্ট স্যাম্পলস ইন মাল্টিপল স্টেজ কম্বাইনিং ডিফারেন্ট মেথডস। তো এখানে কি হতে পারে, এখানে যেমন হতে পারে যে আমি হচ্ছে ফার্স্ট অফ অল চুজ করলাম র্যান্ডমলি দুইটা সিএসসি সেকশন চুজ করলাম, আমার সিএসসি সবার হচ্ছে সিজিপিএ জানা লাগবে, আমি র্যান্ডমলি চুজ করলাম। তাহলে এটা কি আমার হচ্ছে র্যান্ডমলি দুইটা সিএসসি সেকশন চুজ করাটা কি ক্লাস্টার স্যাম্পলিং এর মধ্যে পড়ে। আমি যদি সবকটা সিএসসি সেকশন চুজ করতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু হচ্ছে স্ট্র্যাটিফাইড হয়ে যেত। আমি যেহেতু র্যান্ডমলি দুইটা সিএসসি সেকশন চুজ করছি, সো এটা পড়তেছে ক্লাস্টার স্যাম্পলিং এর মধ্যে। এরপরে কি করলাম, ওই ক্লাস্টার স্যাম্পলিং যে করলাম, যে দুইটা সিএসসি সেকশন চুজ করলাম, সাপোজ এ 61A আর একটা চুজ করলাম 65B সাপোজ। তো এই যে দুইটা করলাম, এই দুটা সেকশন থেকে আমি আবার র্যান্ডমলি 10 জনের স্যাম্পলিং নিলাম। তাহলে কি এই যে র্যান্ডমলি 10 জনের স্যাম্পলিং নিলাম, এটা কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হয়ে গেল। তো ফার্স্ট অফ অল কি ছিল আমাদের ক্লাস্টার স্যাম্পলিং, তারপর এটা ছিল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো এই দুটা মার্চ করে আমরা মাল্টি স্টেজ স্যাম্পলিং করলাম, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের ছিল স্যাম্পলিং এর টেকনিক্স বা কি বলবো আমরা যেভাবে প্রসেস, যে কয়েকটা প্রসেস আছে এই কয়েকটা প্রসেসে আমরা স্যাম্পলিং করতে পারি। ওকে, সো এরপরে আমরা দেখবো হচ্ছে ভ্যারিয়েবল কি। তো ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কি, ভ্যারিয়েবল হচ্ছে আমাদের যে কোনো ভ্যালু যেটা কি না আমাদের কনস্ট্যান্ট থাকতেছে না, যেটা হচ্ছে আমার প্রয়োজনের সাথে সাথে বা আমার ম্যাথের সাথে সাথে পাল্টাচ্ছে। সো ভ্যারিয়েবলের এত ডিটেলস আমার জানা লাগবে না, ভ্যারিয়েবলের আসলে প্রকারভেদটা আমাদের জানতে হবে। ভ্যারিয়েবল কি রকমের হতে পারে, দুই রকম মেইনলি হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল আর একটা কি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। সো এই ভ্যারিয়েবল অথবা আমরা চাইলে এটা ডাটাতেও সেম ভাগে ভাগ করতে পারি, যে ডাটা হচ্ছে দুই রকমের, একটা কোয়ালিটেটিভ ডাটা এন্ড একটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ডাটা। এখন কি কোয়ালিটেটিভ ডাটাটা কি এন্ড কোয়ান্টিটেটিভ ডাটাটা কি, এটা আমরা একটু দেখি। যে কোয়ালিটেটিভ এটার মানে কি একটা কোয়ালিটি বোঝাচ্ছে, এন্ড কোয়ান্টিটেটিভ মানে একটা কোয়ান্টিটি বা অ্যামাউন্ট বোঝাচ্ছে, তাই না? সো কোয়ালিটেটিভ ডাটাটা কি, কোয়ালিটেটিভ ডাটা মানে হচ্ছে এমন একটা ডাটা যেই ডাটাতে আমরা বুঝতে পারতেছি যে এটা কোনো কোয়ালিটি অথবা ক্যারেক্টারিস্টিক্স বোঝাচ্ছে। সো কোয়ালিটেটিভ ডাটা আমাদের মনে রাখতে হবে, কোয়ালিটেটিভ এই ডাটাটা হচ্ছে পুরোপুরি নন নিউমেরিক, ঠিক আছে, নন নিউমেরিক। আর আবার বলতেছি এটা নন নিউমেরিক, কিন্তু এটার মধ্যে অনেক রকম কনফিউশন আছে, আমি এটা বুঝাই দিচ্ছি। এন্ড আরেকটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ এইটা কি, এইটা অ্যাকচুয়ালি এমন একটা ডাটা যেটা কি না রিপ্রেজেন্ট করে কোনো নিউমেরিক ভ্যালু বা যেটা আমরা মেজার করতে পারতেছি। কি মেজার করতে পারতেছি, কোয়ান্টিটি মেজার করতে পারতেছি, অর্থাৎ এটা হচ্ছে নিউমেরিক ডাটা। ঠিক আছে, এখন আমি এক্সাম্পলে আসি, একটু ইজি এক্সাম্পল দিয়ে আমি শুরু করতেছি, এরপর আমি একটু ক্রিটিক্যালে যাচ্ছি, যেটা নিয়ে অ্যাকচুয়ালি সবার কনফিউশন থাকে, সবার না কিছু মানুষের কনফিউশন আছে। সো কোয়ালিটেটিভ ডাটার এক্সাম্পল কি বললে, আমি বলতে পারি যে আমি সাপোজ আমার সেকশনের স্টুডেন্টদের ডাটা নিব। কি ডাটা নিব, সেকশনের স্টুডেন্টদের ব্লাড গ্রুপ কি। তো ব্লাড গ্রুপ কি কি হতে পারে, ও পজিটিভ, তারপর এ পজিটিভ, তারপর বি পজিটিভ, এরকম আরো এটসেট্রা এটসেট্রা, তাই না? তো এটা কি, এটা কিন্তু আমার কোনো নিউমেরিক্যাল ভ্যালু না, তাই না? সো এটা কিন্তু নিউমেরিক না, বা এটা একটা কোয়ালিটি, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। আমার ক্যারেক্টারিস্টিক্সটা কি, আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, আমার বন্ধুর ক্যারেক্টারিস্টিক্স কি, তার ব্লাড গ্রুপটা হচ্ছে বি পজিটিভ, ঠিক আছে? সো এটা কি আমরা বলতেছি নন নিউমেরিক ডাটা। সিমিলারলি আমরা কোয়ান্টিটেটিভে বলতে পারি যে আমার সেকশনে সবার ব্যাটারি পার্সেন্টেজ কত আছে ফোনে। সো একজন বলতেছে আমার 90% আছে, একজন বলতেছে 63, একজন বলতেছে 72। এটা কি, এটা হচ্ছে নিউমেরিক ডাটা, ঠিক আছে, এটা নিউমেরিক ডাটা। সো এরপরে আমরা আরেকটু ক্রিটিক্যাল এক্সাম্পলে যাই, যেটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকের প্রবলেম হয়। যে সাপোজ আমি বললাম যে আমার সেকশনের পোলাপানদের ফোন নাম্বার কি, আমার ফোন নাম্বার হচ্ছে +8801234567, ঠিক আছে, এটা সাপোজ আমার ফোন নাম্বার। এটা কেন কোয়ালিটেটিভের মধ্যে পড়লো, এটা কিন্তু একটা নাম্বার, তাহলে কেন এটা নন নিউমেরিকের মধ্যে পড়লো, তাই না? এটা হচ্ছে অনেকের কোয়েশ্চেন থাকে। তো এইটা কেন পড়ছে তার আগে আমি বলি যে কোয়ালিটেটিভে নিউমেরিক হতে পারবে না এইটা না, অ্যাকচুয়ালি বিষয়টা কোয়ালিটেটিভের বিষয় হচ্ছে কোয়ালিটেটিভের যে আমরা যে ডাটাটা থাকবে এইটা হচ্ছে কোনো, এই ডাটাটা দিয়ে আমরা কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো না, ঠিক আছে? সো সাপোজ ধরলাম আমার ব্যাটারি পার্সেন্টেজ কত, আমার ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে 90, আমার বন্ধুর ব্যাটারি পার্সেন্টেজ 63। তো এইটা কি 90 প্লাস, সরি আমি 96 বলে লিখছি,
90 প্লাস 63 এটা কি আমি যোগ করতে পারতেছি, আমি বিয়োগ করতে পারতেছি, আমি ভাগ করতে পারতেছি, আমি গুণ করতে পারতেছি, এভরিথিং আমি সবকিছু করতে পারতেছি। আমি চিন্তা করলাম যে আমার ভাই বোন কয়টা, আমার বন্ধুর ভাই বোন কয়টা, আমার ভাই বোন 2টা, আমার বন্ধুর ভাই বোন হচ্ছে 5টা। তা আমি এটা যোগ বিয়োগ ভাগ গুণ সব করতে পারতেছি, তাই না? সো এইটা হচ্ছে কোয়ান্টিটেটিভের মধ্যে পড়বে। এন্ড ফোন নাম্বার, আমার ফোন নাম্বার আর আমার বন্ধুর ফোন নাম্বার, এটা যোগ করলে কি অ্যাকচুয়ালি কোনো কিছু হবে? হবে না। ও পজিটিভ আর এ পজিটিভ এটা যোগ করলে কি কিছু হবে? অ্যাকচুয়ালি হবে না। ব্লাড গ্রুপের কথা বললাম, আমি হ্যাপি এটা একটা ক্যাটাগরি, আমার বন্ধু হচ্ছে স্যাড, আমার আরেকটা বন্ধু আছে সে হচ্ছে ভেরি স্যাড। তো এইগুলা কি যোগ করতে পারতেছি আমরা? না, যোগ করতে পারতেছি না। সো এই জন্য এটাকে আমরা বলতেছি কোয়ালিটেটিভ ডাটা। এন্ড অন দ্য আদার হ্যান্ড আমরা এই যে এগুলাকে কি বলতেছি? কোয়ান্টিটেটিভ ডাটা। যে কোয়ান্টিটেটিভ ডাটাতে আমরা সব রকম ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করতে পারি, এন্ড কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা হচ্ছে অপারেশন পারফর্ম করতে পারি না। দ্যাটস দ্য ডিফারেন্স, ঠিক আছে? তো এখন আমরা কি করবো যে কোয়ালিটেটিভ ডাটা বা কোয়ালিটেটিভ ভেরিয়েবল কয় ধরনের হতে পারে? 2টা ধরনের হয়, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। আর কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে হয় ইন্টারভাল এন্ড রেশিও, ঠিক আছে? তার আগে আমি বলি যে নমিনাল এন্ড অর্ডিনাল এটা হচ্ছে ক্যাটেগরিক্যাল ডাটা হয়। ক্যাটেগরিক্যাল কি? যে আমি বললাম যে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারতেছি, আমরা কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছি না। এন্ড কোয়ান্টিটেটিভ ডাটাটা আমরা ডিসক্রিট ডাটাও হতে পারে, কন্টিনিউয়াস ডাটাও হইতে পারে। ডিসক্রিট ডাটা কি? এক্সাক্ট ভ্যালু, যে আমার ভাই বোন কয়টা, আমার ভাই বোন কিন্তু আমি যদি বলি যে আমার ভাই বোন কয়টা, আমার হচ্ছে সাপোজ এখানে লিখলাম ভাই বোন কয়টা, আমার ভাই বোন বা আমার বন্ধুর ভাই বোন আমার 2টা, আমার বন্ধুর হচ্ছে 3টা, আমার আর একটা স্যার আছে তার হচ্ছে 4টা। সো এটা কিন্তু এক্সাক্ট একটা ভ্যালু, ঠিক আছে? আমার কিন্তু কখনো ভাই বোন হচ্ছে 3.5 হতে পারে না, বা আমার ভাই বোন কিন্তু 4.5 হতে পারে না, তাই না? সো এইটা হচ্ছে কি বলবো আমরা ডিসক্রিট ডাটা। এন্ড কন্টিনিউয়াসটা কি? কন্টিনিউয়াস হচ্ছে সাপোজ আমার সিজিপিএ, আমার সিজিপিএ কি হতে পারে? আমার সিজিপিএ 3.5 হতে পারে, আমার সিজিপিএ 3.9 হতে পারে, আমার সিজিপিএ 3.67 হতে পারে, এরকম। তো এইগুলো হচ্ছে আমাদের কি? এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। এরপর আমি এখন নমিনাল, এই যে বললাম নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এন্ড রেশিও, এটা থেকে মূলত অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো আসে। এটা আমরা কোনটা কি সেটা একটু দেখে নেই। সো নমিনাল ডেটাটা কি? ডেটা যেগুলো হচ্ছে আমরা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি, বাট এটার কোনো অর্ডার নাই, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে ক্লাসিফাইড ইনটু ক্যাটাগরিজ বাট ক্যান নট বি অ্যারেঞ্জড ইন এনি পার্টিকুলার অর্ডার, ঠিক আছে? তা আমি যদি বলি যে সাপোজ আপনার ধর্ম কি, আমার ধর্ম হচ্ছে মুসলিম, আমার আরেকটা বন্ধু আছে তার ধর্ম হিন্দু, তার আরেকজনের ধর্ম খ্রিস্টান, আরেকজনের ধর্ম হচ্ছে বুদ্ধিজম, এরকম। তো এইটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, তাই না? যে মুসলিম একটা ক্যাটাগরি, হিন্দু একটা ক্যাটাগরি, খ্রিস্টান একটা ক্যাটাগরি, বুদ্ধিজম একটা ক্যাটাগরি। বাট এটা কি? এটা কিন্তু আমরা মানে অর্ডার করতে পারতেছি না, মুসলিমটা আগে থাকবে না হিন্দু আগে থাকবে, এইটা কিন্তু করতে পারি না। আমরা ব্লাড গ্রুপের কথা চিন্তা করি, ও পজিটিভ একটা ক্যাটাগরি, ও নেগেটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এগুলো কিন্তু ক্যাটাগরি। বাট আমরা কি করতে পারতেছি না? আমরা হচ্ছে কোনো অর্ডার করতে পারতেছি না যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। সিমিলারলি আমরা যে অর্ডিনালটা কি সেটা দেখি। অর্ডিনাল ডাটা বা অর্ডিনাল লেভেল, আমরা এখানে গেলে আমরা বুঝবো যে ডাটাটা কিন্তু আমরা আগের মতো ক্যাটাগরাইজ করতে পারতেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করতে পারতেছি? আমরা অর্ডারও করতে পারতেছি। ডাটা অ্যারেঞ্জড ইন সাম অর্ডার। বাট এটারও একটা কিন্তু আছে বা একটা ড্রব্যাকস আছে। ড্রব্যাকটা কি? এইটা কিন্তু আমরা কোনো রকম কি বলবো, আমরা মেজারমেন্ট করতে পারতেছি না। আমি কিন্তু আগেই বলছি কোনো রকম মেজারমেন্ট ক্যালকুলেশন আমরা ক্যাটাগরিক্যাল অর্থাৎ কোয়ালিটেটিভ ডাটার মধ্যে করতে পারবো না। সো অর্ডিনাল নমিনাল কোনোটাতেই হবে না। সো অ্যাকচুয়ালি হবে না, এখানে আমরা এখানেও পারতেছি না। সো আমি বললাম যে আপনি আমার ক্লাসটা যে করতেছেন, আমার ভিডিওটা যে দেখতেছেন, আপনি এটার একটা রেটিং দেন। সাপোজ খুবই স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড, তারপর স্যাটিসফাইড, মডারেট, ওকে বা ওকে, তারপর হচ্ছে নট স্যাটিসফাইড, আর হচ্ছে ভেরি ব্যাড, এরকম একটা। তো আপনি হচ্ছে যে কোনো একটা দিলেন, এটাকে কি আমি ক্যাটাগরাইজ করতে পারতেছি যে এই যে ক্যাটাগরি 1টা 2টা 3টা 4টা 5টা। অ্যাট দ্য সেম টাইম কি আমি কিন্তু অ্যারেঞ্জও করতে পারতেছি। ভেরি স্যাটিসফাইড একে থাকবে, তারপর স্যাটিসফাইড থাকবে, তারপর ওকে থাকবে, তারপর হচ্ছে নট স্যাটিসফাইড, তারপর হচ্ছে ভেরি ব্যাড থাকবে। তো এই যে আমরা হচ্ছে ক্যাটাগরাইজ করলাম বা অর্ডার করলাম অ্যাট দ্য সেম টাইম, এইটা কিন্তু আমাদের অর্ডিনালের মধ্যে পড়ে। কিন্তু এখানে দেখেন আমি ভেরি স্যাটিসফাইড আর স্যাটিসফাইড এই দুটো কিন্তু যোগ দিতে পারতেছি না, বা যোগ দিলে কোনো ভ্যালু আসতেছে না। ভেরি স্যাটিসফাইড প্লাস স্যাটিসফাইড এটা কিন্তু কোনো ভ্যালু না, তাই না? বা কোনো একটা ম্যাথমেটিক্যাল আমি অপারেশন করতে পারতেছি না এটাতে। সো এটা আমি কিভাবে করবো? এটা আমাদের কোনো মেজারমেন্ট করা যাইতেছে না। সো এর জন্যই এটা আমাদের পড়তেছে অর্ডিনাল ডাটার মধ্যে। এরপর আমরা যদি দেখি ইন্টারভাল আর রেশিও, এইখানে কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারবো। অ্যান্ড এইখানে প্রত্যেকটাই নিউমেরিক্যাল ডাটা। নিউমেরিক্যাল মেজারমেন্ট ইজ পসিবল অ্যান্ড উইথ মিনিংফুল অ্যামাউন্ট অ্যাকচুয়ালি। সো এইটার একটা সমস্যা, মানে ইন্টারভাল লেভেল যেটা, এখানে সবকিছু করা যায়, ক্যাটাগরাইজ করতে পারতেছি আমি, তারপর অর্ডার করতে পারতেছি, মানে প্লেস করতে পারতেছি কোনটা আগে হবে কোনটা পরে হবে, এন্ড আমরা মেজারও করতে পারতেছি। দুইটার ক্ষেত্রে এই তিন, মানে রেশিওর ক্ষেত্রেও এন্ড ইন্টারভালের ক্ষেত্রেও আমরা এই তিনটা জিনিস করতে পারতেছি। বাট আমাদের ইন্টারভালে 0 হচ্ছে মিনিংলেস আর রেশিওতে 0 হচ্ছে মিনিংফুল, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে আমরা বুঝি মিনিংলেস মিনিংফুল মানে অ্যাকচুয়ালি কি। যে আমি ধরলাম সবচেয়ে ভালো এক্সাম্পল ইন্টারভালের, যদি কোনো এক্সাম্পল ইন্টারভালের জানতে চাই, আমরা চোখ বন্ধ করে টেম্পারেচার দিব। টেম্পারেচার কেন? টেম্পারেচারটা হচ্ছে মিনিংলেস জিরোটা অ্যাকচুয়ালি কি, যে আমি যদি বলি আজকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তার মানে বুঝতেছেন
40 ডিগ্রি মানে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট। আমি যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এইটার মানে কিন্তু এই না যে আমার তাপমাত্রা নাই, তাই না? এটার মানে এই যে একটা তাপমাত্রা আছে, ওই তাপমাত্রার ভ্যালুটা হচ্ছে 0, এটাকে বলতেছি মিনিংলেস 0। অর্থাৎ আমার কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস মানে এটা বলতেছি না যে আমার এখানে তাপমাত্রাই নাই কোনো। এট দ্য সেম টাইম আমি যদি বলি যে আমার স্যালারি কত, আপনি বললেন যে আপনারটা হচ্ছে 40,000 টাকা, তাহলে আপনার এটা একটা অ্যামাউন্ট, এভরিথিং ওকে, আপনি ক্যাটাগরাইজ করতে পারতেছেন, যোগ বিয়োগ করতে পারতেছেন, অর্থাৎ নিউমেরিক্যাল মেজারমেন্ট করতে পারতেছেন, এন্ড আপনি অর্ডারও করতে পারবেন যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। এটার পরে সাপোজ 39,000 আছে, এরপর ডট 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 একদম সবকিছু আছে, এন্ড তারপরে একদম সবার শেষে হচ্ছে আমি বেকার মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আমার স্যালারি হচ্ছে 0, মানে আমার পুরো স্যালারি হচ্ছে 0, পুরো একটা পয়সা আমি পাই না, বাপের টাকা খাই। সো এই 0টা মানে কিন্তু আসলেই 0, মানে আমার পকেটে কোনো টাকা নাই। আমাকে যদি বলে যে আপনার পকেটে কি টাকা, মানে কত টাকা আছে, আমি বলবো 0, মানে আমার পকেটে টাকা নাই। আমি যদি বলি আমার ভাই বোন কয়টা, আমি বলবো 0, মানে আমার ভাই বোন কিন্তু আসলেই নাই। এটার মানে কিন্তু এই না যে ভাই বোনের সংখ্যাটা হচ্ছে একটা 0 কিন্তু ওইটা না, মানে মিনিংলেস 0 না। বাট টেম্পারেচারের ক্ষেত্রে 0 ডিগ্রি একটা টেম্পারেচার, জাস্ট লাইক 40 ডিগ্রি, জাস্ট লাইক -40 ডিগ্রি, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের মিনিংলেস আর মিনিংফুল 0-র তফাৎ। সো এই ছিল আমাদের কি, এই ছিল আমাদের হচ্ছে ভ্যারিয়েবল বা ডাটার প্রকারভেদ। এখন যদি আমরা এই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে এখানে কি বলছে, একটু রিডিং করে নেই। ওকে, সো লেটস বিগিন। এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখতেছি, ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারভাল এন্ড রেশিও লেভেল ডাটা উইথ কমন এক্সাম্পল অফ ইউর ডেইলি লাইফ। এটা কি আমরা পারবো না, মাত্র দেখলাম। ইন্টারভালের জন্য কি এন্ড রেশিওর জন্য কি হবে, আমরা এক্সাম্পল দিয়ে এন্ড ডেফিনেশন দিয়ে আমরা দেখবো। পরেরটা হচ্ছে খুবই কমন একটা কোয়েশ্চেন, এন্ড এই ধরনের কোয়েশ্চেন প্রায়ই দেখি আসে। সো let's see. So এখানে বলছে determine what the key terms refer to the following study. A researcher wants to know the average amount of hours studied by students per week of DIU. He randomly selected 100 students of DIU and found the average amount of study hours of selected students. Hours spent by students are একটা কিছু দেওয়া আছে 10, 12, 14, 8 and so on. Find কি বলছে, population, sample, statistics, variable, type of data and data collection method. So let's try. কি বলছে, population, এরপরে কি আছে sample, এরপরে কি আছে statistic, এরপরে কি আছে variable, এরপরে কি type of data and lastly data collection method. ওকে, সো আমরা দেখি যে পপুলেশনটা কি, এন্টায়ার গ্রুপ, তাই না? তো এন্টায়ার গ্রুপটা কি, এই যে ডিআইইউ, মানে অল দ্য স্টুডেন্টস অফ ডিআইইউ, তাই না? যে অল স্টুডেন্টস অফ ডিআইইউ। এরপরে কি আমাদের বলছে স্যাম্পল, স্যাম্পল হচ্ছে আমাদের এই যে হি র্যান্ডমলি সিলেক্টেড 100 স্টুডেন্টস, তাহলে সিলেক্টেড, আচ্ছা সিলেক্টেড না, 100 সিলেক্টেড স্টুডেন্টস অফ ডিআইইউ। ওকে, এরপরে কি, এরপরে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সটা কি, মানে আমাদের কি জানতে চাচ্ছে, সে জানতে চাচ্ছে হচ্ছে অ্যাভারেজ। এখানে আমরা এগুলো পরে দেখবো যে কোনটা কি, অ্যাভারেজ জানতে চাচ্ছি, এটুকু আমরা ধরে রাখি আপাতত। তো এরপরে আমাদের কি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের এই যে আওয়ার্স স্টাডিড বাই স্টুডেন্টস পার উইক, তাই না? যে নাম্বার অফ আওয়ার্স স্টুডেন্ট স্টাডিজ পার উইক। ওকে, সো এরপরে কি আমাদের আছে টাইপ অফ ডেটা। তো ডেটা কোন টাইপের আমরা দেখতেছি, যেহেতু আমরা এটা কি মানে একটা সংখ্যা, তাই না, যে এটা কত ঘন্টা পড়তেছে। সো এইটা হচ্ছে অবশ্যই আমাদের কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে পড়বে, কোয়ান্টিটেটিভ ডাটা। তো আমরা কি করতেছি, আমরা হচ্ছে কিন্তু মেজার করতে পারতেছি, সে 12 ঘন্টা পড়ছে আর একজন 10 ঘন্টা পড়ছে, তো এটা কিন্তু আমরা মেজার করতে পারতেছি, তাই না? সো এটা কোয়ান্টিটেটিভ ডাটা। এন্ড এরপরে আমরা দেখতেছি যে ডাটা, মানে আমি পড়তেছি এটা কি, মানে আমি সাপোজ 0 ঘন্টা পড়ছি, তার মানে কিন্তু আমি আসলেই কিছুই পড়ি নাই, তাই না? সো এটা কিসের মধ্যে পড়তেছে, এটা পড়তেছে হচ্ছে আমাদের কিসের, রেশিও ডাটার মধ্যে বা রেশিও লেভেল ডাটার মধ্যে, তাই না? রেশিও। ওকে, এন্ড ডাটা কালেকশন মেথডটা কি, দেখো যে র্যান্ডমলি সিলেক্টেড 100 স্টুডেন্টস, তাই না? সে যদি র্যান্ডমলি 100 স্টুডেন্ট সিলেক্ট করে, তাহলে আমরা কি জানি, আমরা দেখবো হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ওকে, তো এই ছিল এই কোশ্চেনের সলিউশন। ওকে, সো আমরা হচ্ছে আরেকটা প্রবলেম দেখি, যে এখানে বলছে যে an economist wanted to know the average income of the people of Bangladesh। তাহলে কি average income আর কি people of Bangladesh। So he divided the whole population into 495 sub-districts and 50 sub-districts were selected randomly, তাই না? Then income of every household of that 50 sub-districts were recorded। income of every household, আমাদের কিন্তু কিওয়ার্ড গুলা কি হতে পারে আমরা মার্ক করে রাখছি, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এরপরে কি বলছে, ফাইন্ড, সিমিলারলি আগের মতোই এই ধরনের কোশ্চেন, পপুলেশন জানতে চাইছে। পপুলেশনটা কি, পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ। ওকে, নেক্সট আমাদের কি জানতে চাইছে, আমাদের জানতে চাইছে স্যাম্পল। স্যাম্পল কি, স্যাম্পলটা একটু কারেক্টলি আমাদের লিখতে হবে যে এভরি হাউসহোল্ড of the selected 50 sub-districts, of the selected 50 sub-districts
ওকে, এরপরে আমরা দেখি যে স্যাম্পলের পরে কি চাইছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, সরি, ইনকাম অফ দ্য পিপল, ইনকাম অফ দ্য পিপল, ইনকাম অফ দ্য পিপল। আচ্ছা, আমরা চাইলে এখানে অ্যাভারেজ দিতে পারি, সমস্যা নাই, এখানে দিলাম অ্যাভারেজ ইনকাম অফ দ্য পিপল। অ্যান্ড যদি বলতো যে স্ট্যাটিস্টিক্সটা কি, তাহলে আমরা বলতাম যে অ্যাভারেজ। ওকে, সো এরপরে চাইছে টাইপ অফ ভ্যারিয়েবল, টাইপ অফ ভ্যারিয়েবল, সো টাইপ অফ ভ্যারিয়েবল, অ্যান্ড লাস্টে চাইছে লেভেল অফ মেজারমেন্ট, লেভেল অফ মেজার এন্ড ফাইনালি হচ্ছে স্যাম্পলিং টেকনিক। সো স্যাম্পলিং টেকনিকটা কি, এটা আমাদের আশা করি জানার বাকি নাই, যে যেহেতু র্যান্ডমলি 50টা সাব ডিস্ট্রিক্ট চুজ করছে এন্ড ওই সাব ডিস্ট্রিক্টের সবাইকে জিজ্ঞেস করছে, তাই না, এভরি হাউস হোল্ড, তাহলে এটা কি ক্লাস্টার স্যাম্পলিং, এটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। লেভেল অফ মেজারমেন্টটা কি সেটা আমরা দেখি। তার আগে হচ্ছে আমরা মেজারমেন্টের আগে টাইপ অফ ভ্যারিয়েবলটা দেখি। টাইপ অফ ভ্যারিয়েবলটা কি? টাইপ অফ ভ্যারিয়েবল হচ্ছে এটা আমাদের কোয়ান্টিটেটিভ ডাটা, যেহেতু আমরা কি, এটা হচ্ছে ভ্যালু বা একটা ইনকাম, একটা কি, এটা সংখ্যা বা নাম্বার, তাই না? সো এটা হচ্ছে যেহেতু প্রকাশ করতেছে বা আমাদের এটা নিয়ে কাজ করতেছে, সো আমরা বলতে পারি এটা কোয়ান্টিটেটিভ। এন্ড লেভেল যেহেতু জানতে চাইছে, লেভেলটা আমরা অন্য ক্ষেত্রে হইলে কোয়ান্টিটি মানে টাইপের মধ্যে দিতাম, সো আমরা লেভেলটা যেহেতু জানতে চাইছি আমরা টাইপের মধ্যে দিলাম না। এটা কি লেভেল, এটা যেহেতু মানে 0 টাকা মানে কি, ইনকাম হচ্ছে আমার 0 মানে, আমি আগেই বলছিলাম 0 মানে অ্যাকচুয়ালি 0, এটা কিন্তু মিনিংফুল 0, সো এটা হচ্ছে রেশিও লেভেল। ওকে, সো এই ছিল আমাদের কোশ্চেনের অ্যান্সার। এন্ড এরপরে আমাদের আসে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির কিছু একটা কোশ্চেন আছে, সো এটা মানে একসাথে আসছিল দেখে আমি এটা স্ন্যাপ করছিলাম এই এটার মধ্যে, বাট সেন্ট্রাল টেন্ডেন্সি যখন আমরা পরে পড়বো, সো তখন আমরা দেখে নিব। তো ওকে, সামনে আগানো যাক। এরপর আমাদের কি আছে? এরপরে আমাদের আছে হচ্ছে ডাটা প্রেজেন্টেশন। খুবই শর্ট এন্ড খুবই ফাস্ট বলতেছি, কোনো থিওরি জানা লাগবে না, জাস্ট ম্যাথটা জানবো। ডাটা প্রেজেন্টেশন কি? আমরা ডাটা প্রেজেন্টেশন হচ্ছে আমরা যে ডাটাগুলো কালেক্ট করে আমরা অর্গানাইজ করি বা সামারাইজ করি, এই ডাটাগুলোকে সামারাইজ করার পরে আমরা কারোর সামনে প্রেজেন্ট করতেছি বা কোন নিজের কাছে প্রেজেন্ট করতেছি এই ডাটাটা বা ইনফরমেশনটা। সো এটাকে আমরা বলতেছি ডাটা প্রেজেন্টেশন। ডাটা প্রেজেন্টেশন অনেকভাবে করা যায়, ট্যাবুলার ফর্মে, টেক্সচুয়াল ফর্মে, গ্রাফিক্যাল ফর্মে, এভরিথিং। আমরা টেক্সচুয়াল ফর্মটা কি, যে কোনো একটা সেন্টেন্স লিখলে আমরা মানে ডাটা, সাপোজ হি ইজ 20 ইয়ার্স ওল্ড, এটা আমরা টেক্সটেড ফর্মে লিখলাম, সো এটা টেক্সচুয়াল প্রেজেন্টেশন অফ ডাটা। এটা আমাদের আপাতত ম্যাথমেটিক্স এর জন্য লাগবে না, কোনো ম্যাথ করার জন্য অ্যাকচুয়ালি লাগবে না। আর দুইটা আছে, তার মধ্যে সেকেন্ডটা আমাদের একটু আগে দেখতে হবে, সেটা হচ্ছে ট্যাবুলার ফর্ম। তো ট্যাবুলার ফর্মের মধ্যে আমাদের আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি টেবিল, যেটাকে আমরা বলি, টেবিলের মাধ্যমে আমরা প্রকাশ করি যেহেতু, বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলে থাকে। সো এইটা কেন আমি আগে বললাম, কারণ এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যালেও লাগে মানে করার জন্য। সো গ্রাফিক্যালের আমরা দুইটা পার্ট আছে, একটা কোয়ালিটেটিভ এন্ড একটা কোয়ান্টিটেটিভ। যে যদি আমরা কোনো ক্যাটাগরাইজড ডাটা বা কোনো একটা ক্যাটাগরি টাইপের বা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ, ভুল বলছিলাম, কোয়ালিটেটিভ ডাটা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে প্রকাশ করি বার চার্ট অথবা পাই চার্টের মাধ্যমে। এছাড়া আমরা যদি নিউমেরিক্যাল ডাটা পাই, সেক্ষেত্রে আমরা কি করি, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজাইভ কার্ভ, লাইন গ্রাফ, বক্স প্লট, স্ক্যাটার ডায়াগ্রামটা আপাতত লাগবে না জানা, বক্স প্লটটা আমরা পরবর্তীতে পড়বো, ফ্রিকোয়েন্সি কার্ভ, লাইন চার্ট, এই হচ্ছে আমাদের ডাটা প্রেজেন্টেশন টেকনিক বা মেথড। তো আমরা হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ওজাইভ কার্ভ, লাইন গ্রাফ এন্ড লাইন চার্ট যেটাকে আমরা বলি, এন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, লাইন চার্ট, এইগুলো আমরা হচ্ছে কি করবো, আগে দেখবো, বক্স প্লটটা পরবর্তীতে অন্য কোনো জায়গায় দেখবো। ওকে, সো আমরা আগাই। তো ফার্স্ট অফ অল আমাদের কোয়ালিটেটিভ ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, যে ধরে নিলাম, আমরা ডিরেক্টলি প্রশ্নে যাইতেছি, ধরে নিলাম আমাদের কি, আমাদের 4টা কালার আছে, 4টা কালারকে আমরা ডিনোট করতেছি, রেড কে ডিনোট করতেছি আর, ডাব্লিউ কে করতেছি হোয়াইট কে করতেছি ডাব্লিউ, ইয়েলো কে ওয়াই এন্ড ব্ল্যাক কে বি। এই করার পরে আমরা 25টা স্টুডেন্ট আছে আমার একটা সেকশনে, এই 25 জনের আমি কি করব, ডাটা নিব। তাহলে ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, এই যে ডাটাটা দেওয়া আছে রেড ব্ল্যাক, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, রেড ব্ল্যাক হোয়াইট ইয়েলো রেড ব্লু, ব্ল্যাক ইয়েলো হোয়াইট ব্ল্যাক রেড, এই যে এগুলো দেওয়া আছে, এটাকে আমরা কি করব, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে প্রকাশ করব, যে রেড অ্যাকচুয়ালি কয়জন আছে, বা রেড কয়জনের ফেভারিট, হোয়াইট কয়জনের ফেভারিট, ইয়েলো কয়জনের ফেভারিট এন্ড ব্ল্যাক কয়জনের ফেভারিট। আলটিমেটলি আমাদের টোটাল কিন্তু অলওয়েজ 25ই থাকবে, অলওয়েজ না মানে এই ক্ষেত্রে 25, যেহেতু আমার 25টা স্টুডেন্ট আছে, ঠিক আছে। সো রেড আমরা কিভাবে যাবো, আমরা ফার্স্ট অফ অল যাবো হচ্ছে এই যে ফার্স্টে কি আছে, রেড আছে, তাহলে আমি রেডে ট্যালি করবো, ফার্স্ট ট্যালি 1 দিলাম, এরপরে আছে ব্ল্যাকে আমরা 1 দিলাম, এরপরে আছে হোয়াইটে আমরা 1 দিলাম, এরপরে আছে হচ্ছে ইয়েলোতে আমরা 1 দিলাম, এরপরে আছে রেডে আমরা 1 দিলাম, ব্ল্যাকে কি করলাম আমরা 2 দিলাম মানে 1 দিলাম, এরপরে আছে ইয়েলোতে আমরা কি দিব, ইয়েলো কোথায়, এই যে আছে, এরপরে হোয়াইট এন্ড এরপরে আমরা ফার্স্ট করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, সো আমরা করে ফেললাম। এন্ড ট্যালিটা আমরা প্রিভিয়াসলি ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে করে, তাও একবার দেখাই দিই, যে আমার প্রতি 4টার জন্য আমি এভাবে করে টান দিব, এন্ড 5 নাম্বারটা যখন হবে আমরা 5 নাম্বারটার জন্য একটা স্ল্যাশ দিব, এর পরবর্তীতে আবার শুরু করব 1 2 3 এভাবে করে 4, আমার আবার যখন 5 নাম্বার আসবে আমি এভাবে করে একটা স্ল্যাশ দিব। সো ইচ স্ল্যাশ মিন্স আমার 5টা কমপ্লিট হয়ে গেছে। সো আমার এখানে কি আসলো, ট্যালিতে এটা কমপ্লিট করলাম, এন্ড ফ্রিকোয়েন্সি আমার আসলো 7 6 6 6, অর্থাৎ থ্রেডের জন্য 7 এন্ড বাকি 3টার জন্য 6 আসছে। এরপর রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এইটা n ইকুয়াল টু হচ্ছে 25, এন্ড রেড মানে ওই ক্লাস হচ্ছে এইখানে রেডের ক্ষেত্রে রেড অর্থাৎ রেডের ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, সো 7 ডিভাইডেড বাই আমাদের n হচ্ছে 25, সো আমি এখানে পাবো হচ্ছে 0.28, এন্ড
বাকিগুলো হচ্ছে আমাদের কি হবে 6, এই যে এই 6 ডিভাইডেড বাই 25, সো আমার এটা আসতেছে হচ্ছে 0.24, বাকিগুলোর ক্ষেত্রেও সেম আমার 0.24 এন্ড 0.24, এই হচ্ছে আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সির ফর্মুলা, এন্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইনটু 100%। সো আমার এই ক্ষেত্রে আসতেছে 28%, এখানে আসতেছে 24%, 24% এন্ড 24%। ওকে, সো এরপর আমার কি বলছে, আমার কোশ্চেনে বলছে যে প্রিপেয়ার আ বার চার্ট। তার আগে আমি দেখি যে আমাকে যেহেতু বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে, সো আমার এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল হয়ে গেছে। দ্যাটস ইট। তো আমার একটা প্রসেস ডাটা প্রেজেন্টেশনের আমরা জানলাম। তো এরপর আমাকে বলছে প্রিপেয়ার এ বার চার্ট ফর অন দা বেসড অন দ্য অ্যাবাভ ডাটা। সো আমার ডাটাতে কি আছে আমি ধরলাম, এখানে একটু শর্ট লিস্ট করে নিচ্ছি যে আমার রেডের জন্য আছে হচ্ছে 7, হোয়াইট, ইয়েলো এন্ড ব্ল্যাকের জন্য আমার আছে হচ্ছে 6। সো এখন আমার কি হচ্ছে, আমার হচ্ছে একটা বার চার্ট করতে হবে। সো বার চার্টের জন্য আমরা অবশ্যই এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা অক্ষ টেনে নিব। সো অক্ষটা টেনে নিলাম, ওকে, এন্ড এখানে আমার উপরে ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার অলওয়েজ ফ্রিকোয়েন্সি কাজ করবে, এন্ড আমার এক্স অ্যাক্সিস বরাবর কি ক্লাস কাজ করবে, ঠিক আছে। সো বার চার্টের ক্ষেত্রে কি, বার চার্টের ক্ষেত্রে আমরা ক্লাসে কোনো কিছু থাকবে না, জাস্ট এখানে আমরা কি দিব, আমরা রেড একটা ক্লাস, হোয়াইট একটা ক্লাস, ইয়েলো একটা ক্লাস এন্ড ব্ল্যাক একটা ক্লাস, কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে, মানে ম্যাথমেটিক্যাল ভ্যালু। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি দিব, যেহেতু সর্বোচ্চ আছে 6, মানে সরি 7, সো আমরা একটা অ্যাজিউম করে নিলাম 1 2 3 4 5 6 7 8, আমরা 8 পর্যন্ত ধরলাম, 1 2 3 4 5 6 7 8। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা সবসময় মনে রাখবো যে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম যেটা, এটা থেকে একটা বেশি রাখা একটু সেফ। সো এটা রাখলাম, এন্ড আমরা কি করবো, আমরা এটা জাস্ট ফিল আপ করে নেই। তো এই যে 7 পর্যন্ত আসছি, 7 পর্যন্ত এটা হচ্ছে আমার রেডের জন্য, এন্ড বাকিগুলোর জন্য যে 6 পর্যন্ত আছে আমি 6 পর্যন্ত করে নিলাম। এটাতে আমরা গ্যাপ দিব অবশ্যই, দুইটা বারের মাঝখানে একেবারে লাগাই দিব না। ওকে, এটার জন্য 6, এটার জন্য 6, এটার জন্য 6। সো এটাই হচ্ছে আমাদের বার চার্ট। আমাদের একটু মনে রাখতে হবে সবসময় যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সের জন্য কোনো গ্রাফ পেপার দেয় না। সো আমরা চেষ্টা করব আনুমানিক একটা হিসাব করে করার, এক্স্যাক্টলি আমাদের স্কেল ধরে ধরে 1 2 3 4 মাপতে হবে না, বাট একটা আর মানে খালি চোখে যেন বোঝা যায় এটা হচ্ছে সেম স্পেস, মানে এইভাবে করে আমরা করব। এরপরে কি আমাদের কোশ্চেন আসতে পারে, এরপরে বলতে পারে যে প্রিপেয়ার এ পাই চার্ট। আমাদের হচ্ছে যতদূর মনে আছে রেডের জন্য আসছিল 28%, এন্ড বাকি তিনটা হোয়াইট, ইয়েলো এন্ড ব্ল্যাক, এই তিনটার জন্য আসছে 24%। পার্সেন্টেজটা আমার কি পাই চার্টের মধ্যে কাজে লাগবে। পাই চার্টটা কি, পাই চার্টটা হচ্ছে একটা পিজা, যে আমার প্রত্যেক মানে একটা পিজা স্লাইস করব, কোনটা কত পার্সেন্ট থাকবে, দ্যাটস ইট। সো আমি একটা সার্কেল আঁকবো ফার্স্ট অফ অল, এটাতেও আমাদের কিন্তু হাত দিয়ে করতে হবে, সো খুব একটা এক্স্যাক্টলি করতে হবে না। আমি জাস্ট একটা লাইন টেনে নিলাম, আমি বলি যে এই যে আমার এই অংশ প্রত্যেকটা কিন্তু 25% করে আছে। সো এইটুকু আমরা ইমাজিনারিলি চিন্তা করে নেব, ঠিক আছে, 25% আছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। তো এটাই আমাদের 25% আছে। এন্ড এরপরে কাজটা কি, এরপরে হচ্ছে আমাদের এই তিনটা বা চারটা আছে, সরি চারটা হচ্ছে আমরা প্লেস করব, যেটাতে আমরা দেখে খালি চোখে যেন দেখে বুঝতে পারি যে এটা হচ্ছে এত পার্সেন্ট আমার এরিয়া কভার করতেছে, এক্স্যাক্টলি মাপতে হবে না। সো আমি চিন্তা করলাম এই পর্যন্ত, আমি সবসময় এখান থেকে শুরু করবো ফার্স্টেরটা, এন্ড সিকোয়েন্সিয়ালি আগাবো, সিরিয়াল ব্রেক করবো না। সো এই হচ্ছে আমার ফার্স্টের দাগ, এন্ড আমি চিন্তা করতেছি কি এই পর্যন্ত যদি আমি আসি তাহলে এটা আমার 25%, তাহলে কি আমি একটু বাড়াই তাহলে আমার 28% হয়ে যাচ্ছে, তাই না। তো একটু আমি বাড়ালাম, এই হচ্ছে আমার 28%। সো এক্স্যাক্টলি আমার 28% হতে হবে এরকম কোনো কিছু না, আমার হচ্ছে এটা আমি মুছে দিই। ওকে, সো এই হচ্ছে আমার রেডের পার্ট, অর্থাৎ আর আমরা এখানে লিখবো 28%। সিমিলারলি আমার এইটুকু 28% হলে এইটুকু কত, এইটুকু হচ্ছে আমার, তাহলে টোটালটা হচ্ছে আমার কত থাকার কথা, টোটালটা থাকার কথা 50, তাহলে 50 থেকে আমি 28 বাদ দিই, 28 বাদ দিলে আমার সামওয়াট 22 থাকতেছে, 22 আমার লাগবে 24, সো আমি এই বরাবর আনলাম। ওকে, সো আমি আমার এত দূর নাও আসতে পারে, আমি জাস্ট আনুমানিক ধরে নিলাম 24% হলো, 24%। এটা কি, এটা হচ্ছে আমার ফার্স্টেরটা হোয়াইট। ওকে, মানে সিকোয়েন্সিয়ালি আমরা আগাবো। সিমিলারলি আমার এই পর্যন্ত আর একটা আসবে 24%, এই পাশে দুইটা, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে ইয়েলো এন্ড আর একটা হচ্ছে আমাদের ব্ল্যাক 24%। সো এটার হচ্ছে একটা ড্রব্যাকস হচ্ছে আমরা খুবই সূক্ষ্মভাবে করতে পারি না কখনোই, বাট আমরা খালি হাতে যতটুকু মনে হবে ততটুকু করার চেষ্টা করবো, ঠিক আছে। সো এটা এক্স্যাক্টলি একদম কাটা মিলতে হবে এরকম কোনো ইস্যু না। এন্ড এইখানে আমরা সবসময় মনে রাখবো যে আমাদের যদি বলা থাকে এক্স্যাক্টলি যে পাই চার্ট করো বা বার চার্ট করো, তাহলে আমরা এটা অবশ্যই ওইভাবে ফলো করবো। বাট আমাদের যদি বলা না থাকে, আমরা যদি দেখি যে কি আমার ক্লাসের সংখ্যা এখানে 3টা থেকে 4টা আছে, তাহলে আমরা পাই চার্টে যাবো।
বাট 3টার থেকে 4টার যদি বেশি থাকে, সাপোজ 5টা আছে, 6টা আছে বা আরো বেশি আছে, ঠিক আছে, তাহলে আমরা সবসময় বার চার্ট করবো, কারণ এতগুলো ক্লাস থাকলে আমরা কিন্তু প্রিসাইজলি এটা করতে পারবো না, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের পাই চার্ট, জাস্ট ফর ইউর ইনফরমেশন, যে কখনো যদি আমাদের বলে ডোনাট চার্ট, ডোনাট দেখতে কেরম মাঝখানে একটা ফাঁকা থাকে, সো এইটাকে বলবো ডোনাট চার্ট। অ্যান্ড সিমিলার আমাদের জাস্ট ইয়াটা সব সেম হবে, মানে পার্সেন্টেজ এটা যেটা হবে আর কি। সো এরকমই দেখতে হবে, কোনো ডিফারেন্স নাই, জাস্ট একটা মাঝখানে কি থাকবে, মাঝখানে একটা সার্কেল থাকবে, এটাকে আমরা বলি ডোনাট চার্ট। এটা খুব একটা, মানে আমি এখন পর্যন্ত দেখি নাই, বাট এটা জানানোর জন্য জানালাম, দ্যাটস ইট। ওকে, সো এখন আমরা আসি হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বা কোয়ান্টিটেটিভ ডাটার কিভাবে আমরা ডাটা রিপ্রেজেন্টেশন করতে পারি। সো এটার আগে আমরা একটু বলি যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভের ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ালিটেটিভ এইটা কিন্তু হচ্ছে আমাদের কি বলবো, ক্লাস হচ্ছে আনগ্রুপড, ঠিক আছে, আনগ্রুপড ক্লাস, অর্থাৎ আমার কিন্তু ওই ক্লাসটা হচ্ছে কোনো গ্রুপের মধ্যে নাই, ঠিক আছে, যে আমার হচ্ছে ও পজিটিভ একটা ব্লাড গ্রুপ, ওটা ও পজিটিভই, বি পজিটিভ বি পজিটিভই। কিন্তু কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে চিন্তা করেন যে সাপোজ আমার কি হতে পারে, যে আমার ব্যাটারি পার্সেন্টেজ বা আমার সেকশনের স্টুডেন্টদের ব্যাটারি পার্সেন্টেজ এক একজনের আছে 61, 62, 63, 64, ডট 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 95, তারপর 97, 100, তারপর 28, এইরকম। তো এইখানে আমি যদি 25 জনের 25টা আলাদা আলাদা গ্রুপ করতে যাই ক্লাসের জন্য, সরি 25টা আলাদা আলাদা ক্লাস করতে চাই সবার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্লাস হচ্ছে অনেকগুলো হয়ে যেতেছে, 25টা যেতেছে, এটার তো কোনো প্রয়োজন নাই, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কি করি, গ্রুপ করি, তাই না, যে আমার 60 থেকে 70 একটা গ্রুপ, 70 থেকে 80 একটা গ্রুপ, এইরকম। ওকে, সো এটা ছিল আমাদের গ্রুপটার আনগ্রুপটের বিষয়, যে এটা হচ্ছে আমাদের গ্রুপড ক্লাস, ঠিক আছে। এখন আমার ক্লাস আইডেন্টিফিকেশনের দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইনক্লুডেড মেথড, যেটা হচ্ছে সাপোজ 0 থেকে 10 আমার যদি ক্লাস হয়, তাহলে কি আমার ক্লাসে এই 0 থেকে 10, অর্থাৎ এটার মানে হচ্ছে 0 থেকে 10 বাদে বাকি সব যা যা আছে সব এটার মধ্যে আসবে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 9.5 যদি থাকে সেটাও আসবে, এভরিথিং, বাট 10 আসবে না। এরপরেরটা কি হতে পারে, এরপরেরটা হবে কি, সরি 10ও আসবে, ইনক্লুডেড মেথডে 10ও আসবে, এভরিথিং 0 থেকে 10 এর মধ্যে যা যা আছে সব আসবে, সরি মাই ব্যাড। এরপরেরটা কি 11 থেকে 20, আচ্ছা এটা 0 থেকে না, এটা হচ্ছে 1 থেকে। ওকে, সো 11 থেকে 20, এর মানে হচ্ছে 11 থেকে 20 এর মধ্যে যা যা আসবে এভরিথিং, অ্যাড এভরিথিং। এরপর আমাদের কি আছে, এক্সক্লুডেড মেথড, এটার দুইটা, যেমন মানে দুইটা এক্সাম্পল দেখাই, যে আমার ফার্স্ট অফ অল 0 বা আমি 1 থেকে শুরু করতে পারি, 1 থেকে 10, এটার মানে হচ্ছে 1 থেকে শুরু করে 10 ব্যতীত যা যা আছে 10 এর মধ্যে বা 1 থেকে 10 রেঞ্জের মধ্যে, এখানে সবকিছু আসবে, অ্যাড এভরিথিং এক্সেপ্ট 10, তাই না? এরপরটা কি হবে, 10 থেকেই শুরু হবে, কারণ 10 কিন্তু আমার এখানে অ্যাড করি নাই, তাই না, 10 বাদে যা যা আছে সব অ্যাড করছি, এখানে আসবে 20, এটার মানে হচ্ছে 10 থেকে 20 মধ্যে 20 বাদে যা যা আছে সব অ্যাড হবে, তাহলে অ্যাড এভরিথিং এক্সেপ্ট 10 অথবা 20, মানে 10টা হচ্ছে এটার জন্য আর 20টা হচ্ছে এটার জন্য। তো আমরা সবসময় ফলো করবো এক্সক্লুডেড মেথড, আমরা ইনক্লুডেড মেথডটা ফলো করবো না। কেন করবো না, এটা পরবর্তীতে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমরা পরবর্তীতে ম্যাথে যাই। সো ম্যাথে কি, ম্যাথে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের বলছে যে ব্যাটারি পার্সেন্টেজ দেওয়া আছে 28টা স্টুডেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমাদের কি বলছে, আমাদের বলছে ডাটা পার্সেন্টেজ গুলা দিল, দেওয়ার পরে আমাদের কি বলছে, আমাদের অনেক রকম প্রশ্ন থাকতে পারে, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করো, তারপর থাকতে পারে হিস্টোগ্রাম করো, আমরা যা যা পড়ছিলাম ডাটা প্রেজেন্টেশনের অংশে, যে হিস্টোগ্রাম করো, ওজাইফ কার্ভ করো, তারপর এটসেট্রা এটসেট্রা অনেক কিছু। সো এইটার আগে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে কি, এটার এখানে একটু স্পেস রাখা উচিত ছিল, আমার স্পেস রাখতে মনে নাই। তো ফার্স্ট অফ অল জানতে হবে যে আমি ক্লাসগুলো কিভাবে করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার কয়টা ক্লাস হবে এখানে, যে এই যে আমার একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস, চারটা ক্লাস, পাঁচটা ক্লাস, ছয়টা ক্লাস, এটা কিভাবে আমরা করলাম যে 6টাই ক্লাস হবে, কেন 10টা ক্লাস হলো না? এইটার ফর্মুলা হচ্ছে আমাদের এই যে n ইকুয়ালস টু 28 না দেওয়া থাকলে আমরা গুনে নিব, n এর রুট করলে আমরা যেটা পাবো সেইটার মানে নন ডেসিমাল নাম্বার বা ইন্টিজার ভ্যালুটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ক্লাসের সংখ্যা, নাম্বার অফ ক্লাস, এটাকে আমরা বলতেছি কি নাম্বার অফ ক্লাস। তাহলে আমরা যদি রুট ওভার 28 করি, আমরা কি পাবো 5.67 বা সামথিং এরকম কাছাকাছি পাবো, 5 পয়েন্ট সামথিং পাবো, ঠিক আছে। তো 5 পয়েন্ট সামথিং সংখ্যক ক্লাস তো আমরা নিতে পারবো না, আবার 5 নিলে কম হয়ে যাইতেছে, তাহলে আমরা কি নিব, পরবর্তী ইন্টিজারটা নিব, অর্থাৎ রুট ওভার 28। মানে আমার যদি 28টা সংখ্যা থাকে বা ডাটা সেট থাকে একটা অবজারভেশনের জন্য বা প্রবলেমের জন্য, তাহলে আমি 6টা করে ক্লাস নিব। এখন আমার ক্লাসগুলোর রেঞ্জ কত হবে, ক্লাসগুলোর রেঞ্জ কত হবে, এটা বের করার জন্য আমার ফার্স্ট অফ অল হাইয়েস্ট মাইনাস লোয়েস্টটা বের করতে হবে, ঠিক আছে। আমি হাইয়েস্ট আর লোয়েস্টটা ফাইন্ড আউট করে নেব এখানে, যে আমার লোয়েস্ট কত হতে পারে, এই যে দেখো লোয়েস্টটা হচ্ছে 34, আমি ধরে নিলাম, আমরা একটু প্রিসাইজলি দেখবো, বাট আমি যেহেতু জানি এটা 34, সো আমি 34 ধরে নিলাম। অ্যান্ড আমি সম্ভবত কোনো 100 কি আছে, 100 নাই মনে হয়, 100 না থাকলে আমার 99 হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে 99 মাইনাস 34 যদি হয়, তাহলে আমরা পাবো হচ্ছে 65, ঠিক আছে। এই যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্টটা পাইলাম, এটার সাথে আমার নাম্বার অফ ক্লাস এটা ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ইন্টারভাল বা ডিফারেন্স, কত 65 ডিভাইডেড বাই
6 কত 11, এখানেও যদি সরি 65 ডিভাইডেড বাই 6 সামথিং লাইক 11 আসবে। এখানে যদি আমার হচ্ছে কি বলবো, আমার যদি ডেসিমাল আসতো তাহলে কি করতাম, আমরা আমরা হচ্ছে পরবর্তী ইন্টিজারটা নিতাম 65 ডিভাইডেড বাই 6, আমার সম্ভবত সামথিং 10 পয়েন্ট সামথিং আসবে, 9 আসতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এখানে আমরা 10.99 এর 11 নিব। সো আমরা এখানে 11 ডিফারেন্স রাখবো কিরকম, এই যে 34 থেকে 11 যোগ করে আসে 45, তারপর যেহেতু এক্সক্লুডেড মেথড তাহলে আমরা 45টাই রাখবো। 45 থেকে 11 করলে হয় 56, 56 থেকে 67, 67 থেকে 78, এভাবে করে 11 11 করে বাড়াবো, ঠিক আছে। এরপরে আমরা ট্যালি কিভাবে করতে হয়, ফ্রিকোয়েন্সি কিভাবে করতে হয় আমরা জানি, সব করে নিলাম আমরা। এরপরে কি আমাদের রিলেটিভ আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি এখানে লাগবে না, মানে এই ম্যাথের জন্য লাগতেছে না, যদি লাগে আমরা করে নেব, ঠিক আছে। তো এখানে যেহেতু লাগতেছে না আমি অ্যাড করি না। এরপর চাইছে কি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, কিউমুলেটিভ এটার মানে হচ্ছে অ্যাকুমুলেট করা, যোগফল, তাই না। তো যোগফল হচ্ছে লেস দ্যানের ক্ষেত্রে কি করব, লেস দ্যান থেকে, আর লেস দ্যানের ক্ষেত্রে আমরা কি করব, উপর থেকে যোগ করতে থাকবো। ফার্স্ট ফ্রিকোয়েন্সি কত আমাদের 2, তারপরটা কি 8, 8 সাথে আমরা কি আগে কত ছিল 2 ছিল, তার মানে আমরা 8 যোগ করবো, তাহলে হয় 10। এরপরে আমরা 6 যোগ করবো, 6 যোগ করলে হয় 16। এরপরে আবার 6 যোগ করবো, কত হয় 22। এরপরে আবার 4 যোগ করবো, কত হয় 26। এরপরে লাস্টলি আমাদের আসে হচ্ছে 28। এই 28টা কিন্তু আমাদের ফাইনালি আসবে, 28 এর বেশি হবে না, কম হবে না। আর মোর দ্যানের ক্ষেত্রে আমরা কি করবো, মোর দ্যানের ক্ষেত্রে আমরা উল্টাটা করবো, লেস দ্যানের ক্ষেত্রে আমরা নামবো নিচে, আর মোর দ্যানের ক্ষেত্রে উপরে উঠবো। ফার্স্ট অফ অল আমাদের আসবে এই যে 2, এরপরে কি 2 + 4 মানে 6, তারপর 6 + 6 হচ্ছে 12, 12 + 6 হচ্ছে 18, 18 + 8 হচ্ছে 26, আর 26 + 2 হচ্ছে আমার 28। এই যে আবার 28 আসছে আমার, 28 এর কমও আসবে না বেশিও আসবে না, মানে এন এর কমও আসবে না বেশিও আসবে না। এখন আমাকে কি বলছে, হিস্টোগ্রাম ড্র করতে বলছে, সিমিলার টু আমাদের কি ওই যে আমরা উপরে যেটা করে আসলাম বার চার্টের মতো। বাট এখানে কি আমাদের ক্লাসের কিন্তু একটা ডেফিনেশন আছে বা একটা ভ্যালু আছে, ঠিক আছে। তো এইখানে যদি আমি 44 ইনক্লুডেড মেথড করতাম তাহলে আমার 44 করা লাগতো, ঠিক আছে। সো 44 করা লাগলে আমার এই জায়গায় আর একটা টান দেওয়া লাগতো। কিন্তু আমাদের হিস্টোগ্রাম বলে যে হিস্টোগ্রামে আমরা বারগুলা কি করব, লাগায় রাখবো একটা একটার সাথে, সাপোজ এই যে এরকম, তারপর আবার এরকম, এটা। তো এর জন্য আমরা কি করি, আমরা ফলো করি হচ্ছে এক্সক্লুডেড মেথডটা, মানে প্রিফার করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের কি আছে, আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো দিব। 34 to 45 এর মধ্যে আছে 2, তারপর 8, আমরা এখানে লিখে নেই যেহেতু দেখতে পাচ্ছি না, 2 8 6 6 4 2। ওকে, সো আমরা দেই এখানে। আর তার আগে আমরা এই যে 0 থেকে ফার্স্ট যে বারটা এইটুকু আমরা একটা ব্রেক পয়েন্ট দিয়ে নিব। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের 2। ওকে, এরপরে আমাদের কি আছে 8 আছে, এটা আমি ফার্স্ট করে নিচ্ছি। ওকে, সো আমি ফার্স্ট এন্ড করে নিলাম। এখন আমার এটা কি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6 6 4 2। এখন আমরা মোড একটা শব্দ শিখবো পরবর্তীতে, বাট আমরা আপাতত জেনে রাখি মোড হচ্ছে যেটা সবচেয়ে বেশি বার অ্যাপিয়ার করছে, ঠিক আছে। সো আমরা কিন্তু কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি মোড বলতে পারতেছি না, কারণ আমার কিন্তু এটা একটা রেঞ্জ আছে, একটা সিঙ্গেল রেঞ্জের মধ্যে আমরা সবচেয়ে বেশি 8টা পাইছি, ঠিক আছে। সো এটার মানে এই না যে আমার 45 8টা আছে বা 56 8টা আছে, ঠিক আছে। সো এর জন্য আমরা মোড কিন্তু স্পেসিফাই করতে পারতেছি না, বাট কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা স্পেসিফাই করতে পারতাম। রেডে হচ্ছে 7টা ছিল, বাকি 3টার ক্ষেত্রে আমাদের কয়টা ছিল, 6টা করে ছিল। রেডে 7টা ছিল, বাকি 3টা কি কি ছিল, হোয়াইট ব্লু এন্ড ইয়েলো ছিল। সো এইগুলোর ক্ষেত্রে 6টা ছিল। সো আমরা বলতে পারি রেড হচ্ছে মোড সবচেয়ে বেশি বার অ্যাপিয়ার করছে। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে মোড বের করব, মোড হচ্ছে আমরা সিম্পলি এখান থেকে এই বরাবর একটা টান দিব এন্ড এই কোণার থেকে এই বরাবর একটা টান দিব, তারপর যে ইন্টারসেকশন পয়েন্টটা পাবো এই ইন্টারসেকশন পয়েন্টে আমরা নিচের যদি টান দেই, টান দিলে আমাদের কি আসে, একটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাবো। এটা ধরে নিলাম আমি, এটা হচ্ছে 55 না 55 না, একটু বেশি বলে ফেলছি, হয়তো বা 53 বা 54 ধরে নিলাম। তো এইটা হচ্ছে আমার কি বলবো আমরা, অ্যাজিউমড মোড, ঠিক আছে। অ্যাজিউমড মোড বা অ্যাপ্রক্সিমেট মোড হচ্ছে আমাদের 53। এই হচ্ছে আমাদের কি হিস্টোগ্রাম। এরপরে যদি আমরা ফ্রিকোয়েন্সি পলিগনটা দেখি, ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে সিমিলার, ফ্রিকোয়েন্সি লাগবে সেম, আমি ওইভাবে করে ফ্রিকোয়েন্সি অ্যান্ড ক্লাসটা করে নিলাম। বাট ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট পয়েন্ট করব, বাট পয়েন্টটা কোথায় করব, মিডল বরাবর করব। আমাদের মিডল পয়েন্টটা বের করে নিলে ভালো, যেমন 45 + 34 ডিভাইডেড বাই 2, কিছু একটা আসবে 39.5 মেবি। সো এইটা বের করে নিলে ভালো, খুবই ভালো। বাট আমাদের ম্যাথে দরকার নাই, সময় যেহেতু কম, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এটা হচ্ছে একটা মিডল পয়েন্ট, এটা একটা মিডল পয়েন্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, সো এখন আমরা মিডল পয়েন্ট বরাবর এই ফ্রিকোয়েন্সিটা বসাবো, জাস্ট এই যে ডট দিব একটা। এরপরে 8 আছে হচ্ছে এখানে একটা ডট, এরপরে 6 and 6 এখানে এন্ড এখানে, এন্ড সিমিলারলি পরে 4 and 2, 4 and সরি 4 and 2 মিস করছি একটা পয়েন্ট, এটা হচ্ছে 4 এন্ড এটা হচ্ছে আমাদের কি 2। ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনের আমরা মানে ডটগুলা দিলাম। ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে কি, ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন টানবো প্রত্যেকটা ডটের মধ্যে,
এই স্ট্রেট, এই স্ট্রেট, হাত দিয়ে টানবো, খুব একটা স্ট্রেট হতে হবে না, এই স্ট্রেট, ব্রেক পয়েন্টটা আগে দিয়ে নিব, এই স্ট্রেট অ্যান্ড এই স্ট্রেট। এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। অ্যান্ড এইটাই যদি আমরা কি করি, এইটাই আমরা যদি কার্ভ করে করি, তাহলে আমাদের এটা হবে ফ্রিকোয়েন্সি কার্ভ। দ্য রেস্ট অফ দ্য থিংস আর প্রপারলি সিমিলার। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, এই জায়গায় হচ্ছে 4। একটু ফাস্ট করলাম দেখে হয়তো মিস্টেক হতে পারে, আমরা কি করব, এই হচ্ছে আমাদের কার্ভ। সো এটাকে বলবো আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ। এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যান্ড হিস্টোগ্রাম। সো এরপরে আমরা কি দেখবো, এরপরে দেখবো হচ্ছে আমরা ওজাইভ কার্ভ। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে ওজাইভ কার্ভ বা অগিভ কার্ভ, যেটা যে বলেন। সো ওজাইভ কার্ভের অ্যাকচুয়ালি দুই রকম হতে পারে, একটা হচ্ছে লেস দেন অ্যান্ড আর একটা হচ্ছে মোর দেন ওজাইভ কার্ভ। সো যেটা চাবে আমরা সেটাই করবো। ফার্স্ট অফ অল আমরা লেস দেনটা দেখি। তো লেস দেনের মানে শর্ত হচ্ছে, যদি লেস দেন ওজাইভ কার্ভ চায় আমাদের, তাহলে আমরা কি, আমরা ক্লাস ইন্টারভালের আপার লিমিটটা নিব। এন্ড আমরা ওজাইভ কার্ভের মানে যে কোনো রকম ওজাইভ কার্ভ অ্যাকচুয়ালি মানে মূলত কাজটা করাই হয় কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে। সো আমরা কি করব, লেস দেনের ক্ষেত্রে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিব, আর মোর দেনের ক্ষেত্রে মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিব। সো এইটুকু আমাদের মাথায় থাকতে হবে। আর মোর দেনেরটা আমরা পরে দেখবো, লেস দেনেরটা আগে দেখি। সো আমরা এখানে ডাটাটা নিলাম, যে ওই যে আগে আমরা যেটা করে আসছি ওইটাই, দ্যাটস ইট। সো এটাই আমরা এখানে শর্ট লিস্ট করে রাখলাম, বা ছোট করে আর কি, যেটুকু দরকার হবে। সো ক্লাস ইন্টারভাল কি আমার 34, 45, 56, 67, 78, 89, 100। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ক্লাস, এন্ড এইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ওকে, সো এখন আমার কাজটা হচ্ছে কি, আমি বললাম আপার লিমিটটা আমি নিব, তার মানে কি 45 আমি নিব। 45 এ আমি কত দিব, 2 দিব, ঠিক আছে। সো আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2, আমি এখানে আনুমানিক হিসাব করে নিলাম, এটা হচ্ছে 2। এরপরে কি 56 এ হচ্ছে আমার 10, 56 এ আমার আসতেছে হচ্ছে 10। সিমিলারলি আমার কি 67 এ আসতেছে হচ্ছে 16, 67 এ আসতেছে 16, আমি অনুমান করে নিব। এন্ড 78 আসতেছে 22, 78 আসতেছে 22, এন্ড 89 এ আসতেছে 26, এন্ড 89 এ আসতেছে আমাদের হচ্ছে 26, 26 এই জায়গায় হোপফুলি। এন্ড লাস্টলি 100 আমার আসতেছে কত, 28। আমার 28, আমার যেহেতু 28 পর্যন্ত ছিল আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সো আমি কি করলাম 30 পর্যন্ত নিয়ে নিলাম। এন্ড এখন কাজটাকে আমি এই যে 34 যেটা লোয়ার লিমিট ছিল, এই 34 থেকে জাস্ট জয়েন করব। আর প্রত্যেকটা আমরা যে ডট দিলাম বা সিম্বল দিলাম, এই সিম্বলটা জাস্ট জয়েন করে দিব, তাহলে হচ্ছে কি আমাদের ওজাইভ কার্ভ হয়ে যাবে। তার আগে হচ্ছে আমরা কি 34 এর আগে এই যেটা যে 0, এখানে আমরা একটা ব্রেক পয়েন্ট দিয়ে দিব, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ওজাইভ কার্ভ ছিল, লেস দেন ওজাইভ কার্ভ। ওকে, এরপর আমরা মোর দেন ওজাইভ কার্ভের ক্ষেত্রে যাই। যে মোর দেনের ক্ষেত্রে আমার সিমিলার, এটা ফ্রিকোয়েন্সি এন্ড এক্স অ্যাক্সিস এর বরাবর হচ্ছে আমার ক্লাস। সো মোর দেনের ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা সবসময় লোয়ার লিমিটটা নিব, এন্ড আমরা কি করব, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিব, ঠিক আছে। সো আমাদের মোর দেনটা কি হবে, মোর দেনটা অ্যাকচুয়ালি এদিক থেকে উপরে উঠবে। ওকে, যেহেতু আমাদের মোর দেনটা কি আমরা নিচ থেকে কাউন্ট করতেছিলাম, সো এখানে আমরা কি করব, লোয়ার লিমিট নিতেছি, তার মানে 89। 89 এ আমার কত, 89 এ হচ্ছে আমার 2, তারপর কি 78 এ হচ্ছে আমার 6, 6 হচ্ছে আনুমানিক এই জায়গায় 78 এ, এন্ড দেন আমার কত 12, অর্থাৎ এই জায়গায় হচ্ছে 12, 67 এর, এন্ড এরপরে 56 এ হচ্ছে 18, আনুমানিক এখানে 18, এন্ড লাস্টলি হচ্ছে, সরি লাস্টলি না, এরপর আরেকটা আছে 45 এ হচ্ছে আমার 26, 26, এন্ড লাস্টলি আমার হচ্ছে 34 এ 28, এই যে হচ্ছে 28। সো আমি কি করব, আমি এই যে 100 থেকে শুরু করব, জাস্ট এই ডটগুলোকে লাইন দ্বারা ইন্টারসেক্ট করব, ইন্টারসেক্ট না জয়েন করব, সরি, দ্যাটস ইট। এই হচ্ছে আমার কি মোর দেন ওজাইভ কার্ভ। এই পাশে আমার কোনো ব্রেক পয়েন্ট দিতে হবে না, আমরা চাইলে এখানে দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নাই। সো এটা ছিল মোর দেন ওজাইভ কার্ভ। সো এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা আরো কয়েকটা দেখি, লাইন চার্ট আছে আমাদের। ওকে, লাইন চার্টটা করার আগে আমরা যদি একটা কোশ্চেন সলভ করি প্রিভিয়াস সেমিস্টারের। সো এখানে কি, এখানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া, টেবিল না অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে একটা চার্ট দেওয়া আছে, হিস্টোগ্রাম বলা যেতে পারে আমাদের, হিস্টোগ্রাম দেওয়া আছে। এন্ড এখানে কি বলছে, মোডটা দেওয়া আছে, এটা কি আমার এক্স অ্যাক্সিসে, সরি এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে কি, এটা প্রফিট, এন্ড এই পাশে প্রফিট, এন্ড ওয়াই অ্যাক্সিসে আমাদের কি আছে, ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ শপ, নাম্বার অফ শপস। ওকে, সো এখন আমাদের কি বলছে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডিটারমাইন দ্য প্রফিট ইন্টারভাল অফ দ্য হাইস্ট নাম্বার অফ শপস, ঠিক আছে। সো এখানে যেহেতু 3টা এন্ড কোশ্চেনের মার্ক হচ্ছে 3 মার্ক, সো একটা হচ্ছে 1 মার্কের, এখানে আমরা অ্যান্সার করতে পারবো, সমস্যা নাই। সো ফার্স্টেরটা কি আমাদের হচ্ছে ইন্টারভাল, প্রফিট ইন্টারভাল অফ দ্য হাইস্ট নাম্বার অফ শপ। হাইস্ট নাম্বার অফ শপ কোনটা, এই যে এইটা আমরা দেখতেই পাইতেছি, এটা সবার উপরে আছে। সো এটার ইন্টারভালটা কি, এই যে 20 থেকে 30 পর্যন্ত, তাহলে 20 টু 30। এরপরে কি আছে, এরপরে ডিরাইভ প্রফিট ইন্টারভাল হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ শপস, সবচেয়ে কম কোথায় আছে, কম হচ্ছে আছে এইটাতে, দেখতে পাচ্ছি আমরা এই যে এটা 50 থেকে 60। ওকে, সো 50 থেকে 60।
এইগুলো সবকটা কিন্তু এক্সক্লুডেড মেথডে করা আছে। এন্ড লাস্টলি বলছে অ্যাটেইন দ্য টোটাল নাম্বার অফ শপস অ্যাজ শোন ইন দ্য গ্রাফ। টোটাল নাম্বার অফ শপস কত? ফার্স্টে আমার কত 4, তারপর কত আসছে আমার 8, তারপর আসছে হচ্ছে 12। আচ্ছা আমি নিচে লিখলে ভালো হতো মনে হয়। 4, 8, 12, এরপরে আসছে 6, এরপরে আসছে হচ্ছে 4, এন্ড লাস্টলি হচ্ছে আমার মেবি 3। ওকে 3। ওকে, সো এখন তাহলে টোটাল নাম্বার অফ শপস কি হবে? টোটাল নাম্বার অফ শপস হবে হচ্ছে আমাদের 3, 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 6 প্লাস 4 প্লাস 3, এই যে এটার সামেশন যেটা হবে সেইটাই। ওকে, সো এটার সামেশন কত হবে? 4, 8 এ 12, 12 12 24 প্লাস 10 24, 34 প্লাস 3 35, 36, 37, অ্যান্সার মেবি 37। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে কি আছে? পরবর্তীতে আরেকটা প্রশ্ন চাইছে যে ফ্রম দ্য গ্রাফ অফ 2a ড্র অ্যান ওজাইভ কার্ভ। ওজাইভ কার্ভ তো আমরা পারবো তাই না? ওজাইভ কার্ভ কি? আমার ফার্স্টে এখানে কি আছে 4। ওজাইভ কার্ভের ক্ষেত্রে আমাদের যেহেতু বলে নাই কিছু, তাহলে আমরা বাই ডিফল্ট লেস দেনটা ধরে নিব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার কি হবে? ফার্স্ট অফ অল আমাদের হবে হচ্ছে কত হবে? আমাদের হবে হচ্ছে 4, এরপরে আছে হচ্ছে 12 মানে 4 প্লাস 8, এরপরে প্লাস 12 হলে 24, এরপরে প্লাস 6 হলে হবে 30, এরপরে প্লাস 4 হলে হবে 34, এরপরে প্লাস 3 হলে হবে কি 37, এন্ড লেস দ্যানের ক্ষেত্রে আমরা এইভাবে করে জাস্ট 4, 12, 24, 30, 34, 37 জাস্ট এইভাবে করে লাগাই দেবো, দ্যাটস ইট। এন্ড পরে কি বলছে? শো দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দ্যাট ডেরাইভ ফ্রম দ্য গ্রাফ। সেন্ট্রাল টেন্ডেন্সিটা আমরা পরে দেখবো, সো এটা আমরা এই কোশ্চেনটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, দ্যাটস ইট। তো আমরা হচ্ছে এরপরে আরেকটা টপিক দেখি। ওকে, সো এখন আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। তো কোয়েশ্চেন এখানে বলছে যে সাপোজ ফলোইং দ্য ডাটা রিপ্রেজেন্টস দ্য অ্যামাউন্ট অফ টাইম ইন মিনিটস পার ডে। ওকে, সো এখানে আমাদের 15টা স্টুডেন্টের সোশ্যাল মিডিয়াতে কতক্ষণ টাইম ওয়েস্ট করছে বা টাইম স্পেন্ড করছে এটা দেওয়া আছে ইন মিনিটস। সো এখানে 15টা ডাটা দেওয়া আছে। এখন এখান থেকে কোয়েশ্চেন বলছে যে কনস্ট্রাক্ট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ ইউজিং দ্য অ্যাবাভ ডাটা। সো এটা কি? এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ডাটা, তাই না? সো কোয়ান্টিটেটিভ ডাটা হলে আমরা মোটামুটি কোয়ান্টিটেটিভের মধ্যে যে কোনো একটা দিয়ে মানে একটা দিয়ে ডাটা রিপ্রেজেন্টেশন করতে পারবো। সো আমরা হিস্টোগ্রামটা চুজ করলাম। সো হিস্টোগ্রামের কাজটা কি? ফার্স্ট অফ অল আমাদের নাম্বার অফ ক্লাস কয়টা হবে এটা বের করবো রুট ওভার এন দিয়ে, এই যে এখানে করা আছে। অ্যান্ড ইন্টারভালটা আমরা করবো হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, এটা আমরা আগেও করে আসছি, সো আমি জাস্ট করতেছি না, আমি জাস্ট দেখা দিচ্ছি। সো আমরা হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস, এটা দিয়ে আমরা ইন্টারভাল বের করলাম। অ্যান্ড দেন আমাদের অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ছাড়া আর কিছু লাগবে না। সো আমরা ক্লাসের সাথে ট্যালি এন্ড ফ্রিকোয়েন্সি করলেই হয়ে যাবে। সো দ্যাটস ইট, আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি পাইলাম, ক্লাস পাইলাম। ওকে, ক্লাসটা যেহেতু এখানে আমাদের 75 আসছে আর লোয়েস্টটা হচ্ছে 180, সো আমরা হচ্ছে 180 এর সাথে 75 প্লাস করলাম, আসলো 255, দেন 255 এর সাথে 75 প্লাস করলাম, আসলো 330, এভাবে করে ক্লাসটা আমরা বাড়াবো। সো এখন যদি আমরা ফ্রিকোয়েন্সি এন্ড ক্লাসের অ্যাক্সিস বরাবর বা অ্যাক্সিসের রেসপেক্টে যদি একটা হিস্টোগ্রাম ড্র করতে চাই, তাহলে আমরা এই যেভাবে ড্র করব, মানে আমি আগেও এটা বলছি বা দেখাইছি ভিডিওতে, সো আর রিপিট করলাম না প্রসেসটা। এই যে 2, 10, 2, 1 আমরা ফ্রম ফ্রিকোয়েন্সি এটা আমরা পাইলাম। ওকে, সো এটাই ছিল। ওকে, সো আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের অজাইভ কার্ভের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে মিডিয়ানটা বের করতে পারি। মিডিয়ানটা কি? আমরা হচ্ছে আমাদের এন কত? আমাদের এন হচ্ছে, সাপোজ এইটার ক্ষেত্রে আমাদের এন আসছে 28, এন কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এন ডিভাইডেড বাই 2 করি, তাহলে আমরা পাবো হচ্ছে 28 ডিভাইডেড বাই 2, অর্থাৎ হচ্ছে 14 পাবো। সো 14 আমরা এই যে ওয়াই এক্সিসে 14টা আমরা গেস করে নিলাম এখানে হবে। সো এই বরাবর যদি আমরা একটা টান দিলে আমরা এখানে কার্ভের সাথে যে ইন্টারসেক্টিং পয়েন্টটা পাবো, ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা ডিরেক্টলি যদি এক্স এক্সিসে আসি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে এটা আমরা ধরতে পারি আমাদের মিডিয়ান। সো আমরা গেস করে নিলাম, এক্স্যাক্টলি আমরা ভ্যালুটা পাইতেছি না, সো আমরা গেস করলাম যে হতে পারে এটা কাইন্ড অফ 64। সো অ্যাজিউমড মিডিয়ান আমরা এটা বলতে পারি। সিমিলারলি আমরা এইভাবে করে কি করতে পারি? এইভাবে করে আমরা মোর দ্যান অজাইভ কার্ভের ক্ষেত্রেও ফ্রিকোয়েন্সি মিডিয়ানটা বের করতে পারি, ঠিক আছে? ওকে, সো এখন আমরা আসি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে। আমি খুবই ফাস্ট এটা যাব, কারণ এটার ভিডিও আমার আপলোড করা আছে। সো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেইনলি আমাদের কি করে? কাজটা হচ্ছে আমাদের একটা ডেটা সেটের সেন্টার পার্টটাকে খুঁজে বের করা বা ফোকাস করা। সো এটা হচ্ছে আমাদের 3 ভাগ মেইনলি, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান, আর একটা হচ্ছে মোড। সো মিনের হচ্ছে আবার 4টা সাব পার্টস আছে, একটা অ্যারিথমেটিক মিন, ওয়েটেড মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন। আমাদের যদি বলে বাই ডিফল্ট মিন বের করতে, তাহলে আমরা অ্যারিথমেটিক মিন বের করবো। এছাড়া যদি আমাদের স্পেসিফাই করে দেয়, তাহলে আমরা ওটা করবো। ওকে, সো আমরা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, যেহেতু আমাদের প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন আনগ্রুপ ডাটাটাই আসে, গ্রুপ ডাটার ক্ষেত্রেও আমার ভিডিও বানানো আছে, বাট এই ক্ষেত্রে আমরা আনগ্রুপ ডাটাটাই দেখি। যে আমাদের যদি একটা ডাটা সেট হয়, আমরা জাস্ট ফর্মুলাটা দেখতেছি, আমাদের যদি একটা ডাটা সেট হয় x1, x2, x3, x4 ডট 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 xn, এন্ড টোটাল নাম্বার অফ অবজারভেশন হয় হচ্ছে n, আর ওয়েট যদি হয় w1, w2, w3, w4, wi ডট ডট, এটা সেক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক মিন কি হবে? অ্যারিথমেটিক মিন হচ্ছে আমাদের হবে সামেশন অফ x, মানে এই যে এই সবকটার যোগফল ডিভাইডেড বাই n, ঠিক আছে? জিওমেট্রিক মিনটা কি হবে? এই যে সবকটার গুণফল অ্যাকচুয়ালি
x1 into x2 into x3 into x4 dot 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 xn divided by 1 by n, সরি টু দি পাওয়ার 1 by n। এইটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি হচ্ছে আমাদের রেশিওর রেটটা ফাইন্ড আউট করার ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে পার্সেন্টেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। ওয়েটেড মিনটা কি? ওয়েটেড মিনটা হচ্ছে এই যে আমাদের ডাব্লুটা আছে ওয়েটস, এটা অ্যাকচুয়ালি ওয়েটেড মিনের ক্ষেত্রেই দেওয়া থাকে। ওয়েটেড মিন আমার প্রত্যেকটা পজিশনের একটা ওয়েট আর একটা হচ্ছে ডাটার ভ্যালু গুণফল করে সামেশন করবো, অর্থাৎ x1 ইন্টু w1 প্লাস x2 ইন্টু w2 প্লাস x3 ইন্টু w3 প্লাস x4 ইন্টু w4 ডট 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 এইভাবে করে সামেশন করে ডিভাইডেড বাই wi সামেশন, অর্থাৎ w1 প্লাস w2 প্লাস w3 ডট 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 এইটা আর কি। সো এটা হচ্ছে আমাদের ওয়েটেড মিন। অ্যান্ড হারমোনিক মিনটা কি? হারমোনিক মিনটা হচ্ছে n ডিভাইডেড বাই 1 by x1 প্লাস 1 by x2 প্লাস 1 by x3 প্লাস 1 by ডট 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 1 by xn। সো এটা হচ্ছে আমাদের হারমোনিক মিন। এটা মূলত ইউজ করা হয় রেটস বা স্পিডস অর রেশিও কখন, যখন এটা অ্যাপ্লাই করা হয় হচ্ছে টাইম পার ইউনিট কোয়ান্টিটি, মানে প্রতি একটার জন্য কতক্ষণ টাইম লাগতেছে, দুইটার জন্য কতক্ষণ টাইম লাগতেছে, এইরকম ক্ষেত্রে। মিডিয়ানের সূত্র যদি আমরা দেখি, মিডিয়ান হচ্ছে আমাদের দুই রকম হতে পারে, একটা হচ্ছে অড ডাটা সেটের জন্য আর একটা ইভেন ডাটা সেটের জন্য। অডের ক্ষেত্রে কি? অডের ক্ষেত্রে আমার মিডিয়ান হচ্ছে ফাইন্ড করাটা খুবই ইজি, মিডল ভ্যালুটা অর্থাৎ n+1 ডিভাইডেড বাই 2, এই তম পজিশনের যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের মিডিয়ান। অ্যান্ড ইভেনের ক্ষেত্রে কি? ইভেনের ক্ষেত্রে হচ্ছে n/2 আর n/2 প্লাস 1, এই দুইটা পজিশনের যে ভ্যালু থাকবে সেই দুইটা ভ্যালুর যোগ, সরি এভারেজ, তার মানে হচ্ছে ডিভাইডেড বাই 2, এই দুইটার যোগফল দিয়ে 2 দিয়ে ভাগ, যোগফলটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মিডিয়ান আসতেছে। অ্যান্ড মোডটা আমরা জানি যে হাইয়েস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে আমাদের মোড। সো আমরা এই জায়গায় হচ্ছে দেখতে পারি যে উপরে আমরা নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও লেভেল মেজারমেন্ট যে পড়লাম, সেই ক্ষেত্রে আমরা কোনটার ক্ষেত্রে মিন মিডিয়ান মোড ইউজ করতে পারবো কি পারবো না, সো এটা আমরা একটু দেখে নিতে পারি। এরপরে কি আমাদের একটা নোট আছে যে মিন মিডিয়ান মোড আমরা কোথায় ইউজ করব। ডাটা সেট যদি আমাদের অ্যাকচুয়ালি ইভেন থাকে, অর্থাৎ কাছাকাছি ভ্যালু থাকে এন্ড কোনো এক্সট্রিম ভ্যালু না থাকে, সাপোজ কয়েকটা আছে 100 200 300 400, একটা আছে 10,000, সো এটাকে বলতেছি আমরা এক্সট্রিম ভ্যালু বা এক্সট্রিম আউটলায়ার। এরকম যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মিন, আর যদি এক্সট্রিম আউটলায়ার থাকে সেই ক্ষেত্রে আমরা মিডিয়ান ইউজ করব। এন্ড মোডটা হচ্ছে আমরা জেনারেল সেন্সে যে কোনো সময় ইউজ করতে পারি, যদি আমরা কনফিউশনে থাকি আমরা অ্যাকচুয়ালি লিখে দেবো যে মোডই আমাদের ইউজ করা লাগবে। অ্যান্ড আরেকটা হচ্ছে কাজ হচ্ছে যখন ফ্রিকোয়েন্ট ভ্যালুস বা ফ্রিকোয়েন্সি বের করতে হয় বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি চাই, তখন হচ্ছে আমরা মোডটা ইউজ করি। তো আমরা যদি এখানে একটা কোয়েশ্চেন দেখি, ওকে, সো প্রিভিয়াস কোয়েশ্চেনই আমরা এর আগে সলভ করলাম। সো এখান থেকে আমরা কি, এখান থেকে এই পার্টটা কিন্তু আমরা সলভ করি নাই, ঠিক আছে। শো দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দ্যাট ডেরাইভড ফ্রম দ্য গ্রাফ। সো এইটার অ্যান্সার কি হবে? এইটা দেখেন যে এইটা কিন্তু আমাদের, এই যে আমি মোডটা কিভাবে বের করে এটা দেখাইছিলাম, সো এই মোডটা কিন্তু এই গ্রাফ থেকে ডিরাইভ করা হয়েছে, তাই না? সো এর জন্য আমরা কি বলবো, এর জন্য হচ্ছে আমি এটার জন্য 1 মার্ক অ্যান্ড অজাইভ কার্ভের জন্য আমাদের 3 মার্ক থাকবে। সো আমি এই 1 মার্কের জন্য জাস্ট এখানে বলে দিলেই হবে যে এটার জন্য এটার জন্য হচ্ছে আমরা মানে এই গ্রাফের জন্য আমরা মোড ডিরাইভ করতে পারছি, ঠিক আছে। সো এখন আমরা যদি সি নাম্বারটা দেখি, সি নাম্বারটা কি? সি নাম্বারটা হচ্ছে বলা আছে যে উইকলি ইনকাম, একটা ডাটা সেট দেওয়া আছে, একটা গ্রুপ অফ এমপ্লয়িজ এর উইকলি ইনকাম দেওয়া আছে। তো এই যে 400 450 500 550 600 650 700 750 800 1200, সো এটা খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু ডাটাগুলো অর্গানাইজড আছে বা অ্যাসেন্ডিং অর্ডারে আছে। তার আগে একটা কথা বলি, আমাদের যে মিডিয়ানটা ছিল, মিডিয়ান কিন্তু বের করার সময় আমার ডাটাটা সর্টেড থাকতে হবে। মিডিয়ানের ক্ষেত্রে ডাটা অবশ্যই সর্টেড থাকতে হবে, ঠিক আছে। সো এই জন্য আমি বললাম যে ডাটাটা আমার সর্টেড আছে এখানে, সো আমাদের আলাদা করে সর্ট করতে হচ্ছে না। এখন আমাদের বলছে যে একটা $5,000 বেতন পাবে এইরকম একটা এমপ্লয়ি নতুন করে জয়েন করছে। সো এই ক্ষেত্রে আমার কি পরিমাণ মিন মিডিয়ান মোডে এফেক্ট করতে পারে। সো ফার্স্ট অফ অল আমার মোডের ক্ষেত্রে আমি বলতেছি মোডটা কি, আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এইখানে কিন্তু আমাদের কোনো ভ্যালু ডাবল বা রিপিটেড আসে নাই। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি মোডে কোনো এফেক্ট করবে না। সো আমি এখানে মোডটা কি কাটা দিয়ে রাখছি, ঠিক আছে। আর মিন আর মিডিয়ানে এফেক্ট পড়বে অবশ্যই, সো এটা আমরা চেক করি। সো বিফোর নিউ এমপ্লয়ি আমার এন এর ভ্যালু ছিল 10। আমি মিন বলতে কি, আমি বললাম যে মিন যদি বাই ডিফল্ট বলা থাকে তাহলে আমরা হচ্ছে অ্যারিথমেটিক মিনটা কাউন্ট করবো। সো আমরা কি করব, আমরা হচ্ছে সবকটা স্যালারি যোগ করে এন দিয়ে ভাগ করবো, অর্থাৎ এন ইজ ইকুয়ালস টু এখানে 10। সো আমার আসতেছে $660, ঠিক আছে। মিডিয়ানটা কি? মিডিয়ানটা হচ্ছে আমাদের যেহেতু এন মানে ইভেন সংখ্যক আমরা ডাটা সেট আছে, সো আমরা হচ্ছে ইভেন ডাটার জন্য মিডিয়ানটা বের করবো। মিডিয়ানটা আমরা বের করলাম, ক্যালকুলেশনে মিস্টেক না হয়ে থাকলে আমার অ্যান্সার আসবে $625, ঠিক আছে। সো প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশন হয়তো মিস্টেক থাকতে পারে, মোডটা আমার কোনো চেঞ্জ আসবে না। সো আমি বলবো যে দেয়ার ইজ নো মোড বা দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য মোড, ঠিক আছে। এরপরে কি, আমরা আফটার নিউ এমপ্লয়ি এন এর ভ্যালু কি হইতেছে, আমার এন এর ভ্যালু হচ্ছে 11। সো এন এর ভ্যালু 11 জন্য আমরা আবার মিন এন্ড মিডিয়ান বের করবো। আই হোপ আমরা পারবো। সো না পারলে আমাদের জানাবেন কমেন্টে, অবশ্যই চেষ্টা করবো সলভ করে দেওয়ার। ওকে, সো আমরা আরেকটা কোয়েশ্চেনে দেখি। আরেকটা কোয়েশ্চেন কি, যে আমাদের বলছে যে কুইজার মার্কস দেওয়া আছে 10টা, 13 9 10 14 x 15 11 14 9। এখন আমাকে বলছে যে আমার এভারেজ যদি 11.5 হয়, তাহলে আমার 10টা স্টুডেন্টের জন্য যদি এভারেজ 11.5 হয়, তাহলে আমার x এর ভ্যালু কত।
সো আমি কি জানি অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়ালস টু প্রত্যেকটার সামেশন ডিভাইডেড বাই n, তাই না? সো আমি ওটাই করলাম, কিন্তু এটার ভ্যালু কত দেওয়া আছে আমার? এটার ভ্যালু দেওয়া আছে আমার 11.5। সো আমি এই পাশে 11.5 লিখলাম। আমি যদি এক্সট্রা বাদ দিয়ে বাকি সব যোগ করি উপরের মানে এই পাশে, মানে এটাকে কি বলে নিউমারেটরে, সো আমরা কত পাবো? 107 পাচ্ছি। 107 প্লাস এক্স, ঠিক আছে? আর ডিনোমিনেটরে আমাদের 10টা থাকলো। সো 10টা যদি আমরা এই সাইডে আনি তাহলে আমার গুণ হয়ে যাচ্ছে। সো গুণ করলাম, 115 আসলো, এন্ড জাস্ট ডানে বামে যোগ বিয়োগ করলাম, 107 মাইনাস করলাম। সো অ্যান্সার এক্স এর ভ্যালু আসছে 8। অর্থাৎ এই ব্যক্তিটা যদি 8 পায় তাহলে আমার এভারেজ দাঁড়াবে কুইজের 11.5, ঠিক আছে? সো এরপরে আরেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ কোনটা সেটা করছিলাম একটু আগেই। ওকে, এখন হচ্ছে আমাদের আউটলায়ার বক্স প্লট, এটা পরে দেখতেছি আমরা। আমাদের এখানে একটা কোয়েশ্চেন বলছে যে আইডেন্টিফাই দ্য বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইন দিস কেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লানেশন। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি, এই ক্ষেত্রে আমরা মিন এন্ড মিডিয়ান দুটাই বের করতে পারবো, কারণ আমাদের কোনো রকম কি নাই, মানে কোনো এক্সট্রিম আউটলাইন নাই, আমাদের ভ্যালুগুলো মোটামুটি কাছাকাছি আছে। বাট স্টিল আমাদের যদি একটাই চুজ করতে বলে সেই ক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক মিনটাই বের করব, বা অ্যারিথমেটিক মিনটাই অ্যাপ্রোচ করব বা প্রিফার করব। এইভাবে আমরা অ্যান্সারটা লিখবো, ঠিক আছে? সো এটাই করবো, অ্যান্ড অ্যারিথমেটিক মিনটা পারলে বের করে দিয়ে আসবো, আর মিডিয়ানটাও পারলে বের করবো। যদিও এটা বের করা না বের করলেও চলবে, বাট বেস্ট অপশন হচ্ছে বের করে দেওয়া। ওকে, সো এই ছিল এই প্রবলেমের সলিউশন। ওকে, এখন যদি আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, এখানে কি বলছে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ফর নমিনাল অ্যান্ড অর্ডিনাল ডেটা and define which measure is applicable for all level of measurements. ওকে, সো নমিনাল এন্ড অর্ডিনাল ডেটা কি, এটা কিন্তু আমরা অবশ্যই পড়ে আসছি ফার্স্ট চ্যাপ্টারেই। সো আমাদের কোনটা কোথায় অ্যাপ্লিকেবল আমরা কিন্তু একটা জাস্ট ছোট করে একটা টেবিল দিয়ে রাখছিলাম আগেই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নমিনাল আর অর্ডিনালের ক্ষেত্রে কিন্তু আমরা নমিনালের ক্ষেত্রে আমরা মোড বের করতে পারতেছি, এছাড়া আর কিছু বের করতে পারবো না। অ্যান্ড অর্ডিনালের ক্ষেত্রে আমরা মিডিয়ানটা বের করতে পারবো, বাট আমরা মানে মিনটা বের করতে পারবো না। মোডটা তো পারবোই সবসময়, মোডটা সব ক্ষেত্রেই পারবো। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনটা কি, যে বলছে অল লেভেল অফ মেজারমেন্টস, মানে ডিফাইন হুইচ মেজার ইজ অ্যাপ্লিকেবল অ্যাট অল লেভেল অফ মেজারমেন্ট। সো অল লেভেল অফ মেজারমেন্ট বলতে কি বুঝাইতেছে, যে এই যে চারটা আছে এই চারটাতেই কোনটা অ্যাপ্লিকেবল বা কোন মেজারটা অ্যাপ্লিকেবল। সো এটা কিন্তু অবভিয়াসলি আমাদের মোড, তাই না? কারণ আমরা মোড কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছি, মিন আর মিডিয়ান কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারতেছি না। সো এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার। ওকে, সো এখন আমরা শুরু করব মেজার্স অফ লোকেশন। সো মেজার্স অফ লোকেশনটা আমরা খুবই ফাস্ট যাবো, কারণ এটারও একটা ভিডিও আমার প্লেলিস্টে আছে। সো মেজার্স অফ লোকেশন অ্যাকচুয়ালি আমাদের 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ার্টাইল, একটা ডেকাইল আর একটা পার্সেন্টাইল, আমরা আগেই পড়ছি। সো কোয়ার্টাইলের সূত্র কি? কোয়ার্টাইলের সূত্র হচ্ছে কিউ অফ, মানে কিউ আই মানে আইতম পজিশন, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, দ্যাটস ইট। সো কিউ আই ইজ ইকুয়ালস টু আই ইন্টু এন ডিভাইডেড বাই ফোর্থ ভ্যালু, বা ওই পজিশনের যে ভ্যালুটা আছে। ডেকাইলের ক্ষেত্রে আই ইন্টু এন বাই 10 এন্ড পার্সেন্টাইলের ক্ষেত্রে আই ইন্টু এন বাই 100। সো এই হচ্ছে আমাদের বেসিক সূত্র। এটা নিয়ে আমরা যথেষ্ট ম্যাথ করছি আমরা আগের ভিডিওতে, সো আমরা দেখে নিব। এরপর আমাদের আছে হচ্ছে বক্স হুইস্কার প্লট। সো এখানে আমার ইনার ফেন্স আছে, আউটার ফেন্স আছে। ইনার ফেন্সের মধ্যে কি কি পড়ে? ইনার মিন এন্ড ইনার ম্যাক্স, বা ইনার মিনিমাম এন্ড ইনার ম্যাক্সিমাম। সো এখানে আমাদের সূত্র হচ্ছে Q1 is ইনার মিন ইজ ইকুয়ালস টু Q1 মাইনাস 1.5 ইন্টু IQR এন্ড ইনার ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু Q3 প্লাস 1.5 ইন্টু IQR। সিমিলারলি আমরা আউটার মিনিমামের ক্ষেত্রে দেখতেছি Q1 is equals to outer mean O mean is equals to Q1 minus 3 into IQR আর O max is equals to Q3 plus 3 into O IQR। and আরেকটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটার হচ্ছে সূত্র IQR is equals to আমাদের Q3 minus Q1। ওকে, সো আমরা যদি একটা ম্যাথ দেখি, তো এই যে আমরা এই ম্যাথটা এখানে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফটা কিন্তু আগেই করছি। সো এর পরের ম্যাথটা আছে আমাদের যে আইডেন্টিফাই ইফ দেয়ার ইজ এনি আউটলায়ার ইন দ্য অ্যাবভ ডাটা সেট। সো আউটলায়ারটা আমরা কিভাবে প্রেজেন্ট মানে বের করি? আমরা বের করি হইতেছে কি দিয়ে? আমরা বক্স প্লট দিয়ে বের করি, ঠিক আছে? সো বক্স প্লটের ক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল কি করতে হবে? আমাদের ফার্স্ট অফ অল করতে হবে হচ্ছে ডাটাটা সর্ট। সো আমরা ডাটাটা এখানে সর্ট করে নিলাম, আশা করি আপনারা পারবেন। Q1 আর Q3 এর ভ্যালুটাও আমরা ফর্মুলা দিয়ে বের করে নিলাম। এটার আমি ডিটেলসে না যাই, কারণ এটার আমার ভিডিও প্লাস এক্সপ্লেনেশন সবই আছে। IQR এটা আমরা বের করলাম Q3 আর Q1, এই দুটার বিয়োগফল দিয়ে আমার আসলে হচ্ছে 45। সিমিলারলি আমি যদি ফর্মুলাতে আমার IQR Q3 Q1 বসাই তাহলে কি আসতেছে? আমার আই মিন পাইতেছি, আমরা আই ম্যাক্স পাইতেছি, ও মিন পাইতেছি, ও ম্যাক্স পাইতেছি, ঠিক আছে? এখন আমরা বক্স প্লটটা কিভাবে আঁকবো? ফার্স্ট অফ অল আমার IQRটা ফিক্সড। IQR হচ্ছে 320 আর 275 এর মাঝখানে। সো আমরা এখানে ধরে নিলাম 320 আর 275। সো এটা হচ্ছে আমার IQR। নেক্সট আমার কি করতে হবে? আমার সাসপেক্টেড এরিয়াটা বের করতে হবে। সাসপেক্টেড এরিয়াটা কি? আমার হচ্ছে ইনার মিনিমাম আর ইনার ম্যাক্সিমাম রেঞ্জের ভিতরে। তো আমার ইনার মিনিমামটা কি? আমার হচ্ছে ইনার মিনিমাম 207.5 আর আউটার ইনার ম্যাক্সিমাম হচ্ছে 387.5। এই রেঞ্জের মধ্যে আমার সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় ভ্যালুটা বাইর করব। সো সবচেয়ে ছোট ভ্যালুটা কি? আমার হচ্ছে 260, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে। তাহলে আমার 260টা এই পাশে আসবে সামওয়্যার নিয়ার এইখানে। সাপোজ আমরা ধরে নিচ্ছি
এই হচ্ছে আমার সাসপেক্টেড এরিয়া 260 অ্যান্ড আর একটা হচ্ছে আমার 387.5 এই রেঞ্জ মানে এই 207.5 থেকে 387.5 এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা কি 330। সো 330টা হবে হচ্ছে আমার কি 330টা হবে আমার হচ্ছে এই পাশে ডান সাইডে সাসপেক্টেড এরিয়ার মধ্যে পড়বে। সো এখন আমরা কি করতে পারি, আমরা এইটুকু লিখতে পারি যে সাসপেক্টেড এরিয়া, এখানেও এটা সাসপেক্টেড এরিয়া। এরপরে আমাদের কি আছে আউটার মিনিমাম আর আউটার ম্যাক্সিমাম। সো আউটার মিনিমাম আউটার ম্যাক্সিমাম দিয়ে আমরা পয়েন্ট আউট করতে পারি যে আউটার মিনিমাম কোনটা আমার 140। সো এই পাশে আমি একটা দিলাম, সো এই জায়গাটায় হচ্ছে আমার 140 আসে মোটামুটি। আমি হচ্ছে একটু টান দিয়ে নিলাম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আর এই পাশে হচ্ছে 455, সো আমরা এই পাশে দিলাম 455। ওকে, সো জাস্ট আমরা একটা টান দিলাম, দ্যাটস ইট। খুবই সিম্পল ভাবে করলাম, এর আগে আমি আর একটু ডেসক্রিপটিভলি করছিলাম, যদি না বুঝে থাকেন ওই ভিডিওটা আগে দেখে নেবেন। সো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কনফার্মড এরিয়া এন্ড কনফার্মড এরিয়া। ওকে, সো আমরা এখন চেক করব যে আমাদের এই কনফার্মড এরিয়ার বাইরে মানে এই সাইডে এন্ড এই সাইডে কোনো ভ্যালু আছে কিনা আমাদের ডাটা সেটে। সো আমাদের ডাটা সেটে আমরা চাইলে চেক করতেছি 140 এর নিচে আর 455 উপরে আর কোনো ভ্যালু আছে কিনা। 140 এর নিচে নাই, যেহেতু আমাদের 180 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, বাট 455 এর উপরে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 480। সো এই পাশে আমাদের 480টা পড়তেছে। এইটা কি, এইটা হচ্ছে আমাদের একটা এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার। সো এই যে আইডেন্টিফাই ইফ দেয়ার ইজ এনি আউটলায়ার ইন দ্য অ্যাবভ ডাটা সেট যে বলছে, তার মানে আমরা বলতে পারতেছি যে এখানে একটা আউটলায়ার আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের 480। ঠিক আছে, সো এইটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। ওকে, এখন যদি আমরা নেক্সট প্রবলেমটা দেখি, নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের স্টুডেন্টসদের মিড টার্মের মার্কস। তো এখানে আমাদের 5 7 10 15 16 17 17 এটসেট্রা এটসেট্রা আমাদের মার্কসটা কি দেওয়া আছে এখানে। সো আমাদের বলছে যে কনস্ট্রাক্ট মডিফাইড বক্স প্লট এন্ড সিলেক্ট দ্য আউটলায়ার ইফ হ্যাভ এনি। তো একেবারে কপি পেস্ট আগের প্রবলেমটাই, জাস্ট আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করা আছে। সো কি এটা আমরা আশা করতেছি পারবো। আমাদের ফার্স্ট অফ অল ডাটাটা সর্ট করতে হবে, Q1 Q3 বের করতে হবে, IQR বের করতে হবে, এন্ড দেন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ইনার মিনিমাম ইনার ম্যাক্সিমাম আউটার ম্যাক্সিমাম বের করতে হবে। এই সব কটা করার পরে আমরা কি করব, আমরা বক্স প্লটটা রেডি করব। বক্স প্লট রেডি করার পরে এক্সট্রিম ভ্যালু যদি আমরা পাই, অর্থাৎ আমাদের কনফার্মড এরিয়ার বাইরে যদি কোনো ভ্যালু পাই, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের আউটলায়ার আছে এন্ড আউটলায়ারটা আমরা বলে দিব। সো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। খুবই ফাস্ট যাব, আমাদের মেজার্স অফ ডিসপারশনের প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের ইন ডিটেলসে ভিডিও আছে, প্লেলিস্টে একটু চেক করে নেবেন। বাট ইন শর্ট আমি যদি বলি, আমাদের এখন আপাতত যদি খুবই ইম্পর্টেন্ট বলি, যে ইম্পর্টেন্ট হিসেবে আমাদের লাগবে অ্যাবসলিউট মেজার্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, আর রিলেটিভ মেজার্স থেকে আমাদের কি লাগবে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন অর্থাৎ সিভি লাগবে। সো আমি এই দুইটার যদি ফর্মুলা জাস্ট রিমাইন্ড করে নেই বা রিওয়াইন্ড করে নেই, সো এস যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিনোশন হিসেবে রাখি, সো ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ সামেশন অফ এক্স আই মাইনাস অ্যারিথমেটিক মিন হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। একটু মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাদের পপুলেশনের ক্ষেত্রে না, এটা কিন্তু আমাদের পপুলেশনের ক্ষেত্রে না, এটা কিন্তু আমাদের স্যাম্পলের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে আমরা স্যাম্পলই ধরে নিব। যদি স্পেসিফিক্যালি কোনো পিপল বা পপুলেশন লেখা থাকে, তাহলে কিন্তু আমাদের ফর্মুলাটা একটু আলাদা হবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যারিথমেটিক মিনের জায়গায় মিউ দিব, এন্ড নিচে হচ্ছে n-1 এর জায়গায় কি দিব, n-1 এর জায়গায় দিব n। ওকে, হোয়াট এভার ইট ইজ। এন্ড সিভির ক্ষেত্রে আমরা যদি বলি, সিভির ক্ষেত্রে আমরা সিভির ফর্মুলা হচ্ছে সিভি ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ইনটু 100%। তো আমরা সিভি অথবা এস যেটাই বলি না কেন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো এটা যত বেশি কি থাকবে, কম থাকবে, মানে যত কম থাকবে অ্যাকচুয়ালি তত কি হবে, আমাদের ডাটা সেটটা তত বেশি কি বলবো আমরা এটাকে, তত বেশি হচ্ছে কনসিস্টেন্ট থাকবে। সো আমরা যদি একটা কোয়েশ্চেন অ্যানালাইজ করি প্রিভিয়াস সেমিস্টার থেকে, যেখানে বলছে যে উইকলি সেলস অফ ফোন অফ টু ব্র্যান্ড স্যামসাং অ্যান্ড OnePlus আর রেকর্ডেড। সো এখানে OnePlus এর একটা সপ্তাহে 59 75 95 এইভাবে করে দেওয়া আছে, স্যামসাং এর দেওয়া আছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি, যে কোন ব্র্যান্ডটা বেশি কনসিস্টেন্ট ইন রেসপেক্ট টু সেলস। কনসিস্টেন্টটা আমাদের কি অনুযায়ী মানে কিসের সাহায্যে বের করতে হবে, কনসিস্টেন্সিটা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, তার মানে কি আমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা বের করতে হবে। ঠিক আছে, সো আমি অবশ্যই আশা করবো স্যামসাং বেশি কনসিস্টেন্ট থাকবে, যেহেতু আমি স্যামসাং ইউজার। তো যাই হোক, আমরা দেখি। সো OnePlus এর ক্ষেত্রে আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমাদের অ্যারিথমেটিক মিন বের করতে হবে। আমরা সবাই জানি অ্যারিথমেটিক মিন কিভাবে বের করে, প্রত্যেকটার সামেশন ডিভাইডেড বাই n। এখানে কত 6। ওকে, আমরা বের করলাম। এখানে হচ্ছে আমার আশা করতেছি সবাই পারবেন এটা, আমি ইন ডিটেলসে না বলতেছি, লেখা আছে এখানে 78.333। আমরা 3 ডিজিট পর্যন্ত নিলাম। স্যামসাং এর ক্ষেত্রে x2 অ্যারিথমেটিক মিন বের করতেছি
সেম ফর্মুলা আমার আসছে হচ্ছে 103.666। এখানে আমাদের যদি বলে যে কোনটার সেল বেটার বা বেশি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্যামসাং বলবো, কারণ এখানে অ্যারিথমেটিক মিনটা আমার বেশি আসছে। বাট কনসিস্টেন্সি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। কনসিস্টেন্সির জন্য আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড সিভি দুটাই বের করতে হবে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি একটার জন্য জাস্ট দেখা দিচ্ছি। সাপোজ এটা ধরে নিলাম আমার 1+ এর জন্য আমার অ্যারিথমেটিক মিন কত 78.33, তারপর হচ্ছে আমার বাকিগুলা মানে এক্স আই যেটাকে আমরা বলতেছি, এটার সাথে আমরা অ্যারিথমেটিক মিনটা বিয়োগ করে কি করব, স্কোয়ার করবো, এন্ড নিচে হচ্ছে n-1 আছে। আর পুরাটার হচ্ছে একটা, সরি আমি রুট ওভারটা দিতে ভুলে গেছিলাম, রুট ওভার একটা হবে। ওকে, সো আমার কি কি আছে, এই যে 59 আছে, সো 59 - 78.33, এরপর 75 আছে, 75 - 78.33 মানে হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি 95 আছে, 95 - 78.33 হোল স্কোয়ার, প্লাস 100 - 78.33 হোল স্কোয়ার, 56 - 85 - everything divided by 6 - 1, অর্থাৎ n-1 is equals to 5। আমার যেটা অ্যান্সার আসবে এটা আমি স্টোর করবো এখানে। আমি অ্যান্সারটা ক্যালকুলেট করি নাই, আপনারা করে নিতে পারবেন। সিমিলারলি আমি কি করব, স্যামসাং এর ক্ষেত্রেও করব। ওকে, তো এরপরে আমার কাজটা কি, এরপরে হচ্ছে সিভি বের করতে হবে। সিভির কাজটা হচ্ছে মানে সিভির ফর্মুলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ইনটু 100%। ঠিক আছে, আমি খুবই ফাস্ট বলতেছি কারণ এগুলো ডিটেলস ভিডিও আমার প্লেলিস্টে আপলোড করা আছে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা তো এখান থেকে পেয়ে যাইতেছি, আর x1টা কি আমরা এখানে পাইলাম না, যে অ্যারিথমেটিক মিন দুইটার। সো এটা দিয়ে ভাগ করে ইনটু 100% করব, যেইটার সিভির পার্সেন্টেজ কম হবে সেটা বেশি কনসিস্টেন্ট। হোপফুলি স্যামসাং এর বেশি মানে সিভি কম হবে। তো হোয়াট এভার ইট ইজ, এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। সো আমাকে যদি বলে রিলেটিভ মেজার, তাহলে আমার কিন্তু অবশ্যই কি করতে হবে, আমার সিভি দিয়ে করতে হবে। আর যদি রিলেটিভ মেজার না দেওয়া থাকে, অথবা যদি বলে অ্যাবসলিউট মেজার্স, তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। এন্ড কখন স্ট্যান্ডার্ড করব, কখন অ্যাবসলিউট করব, সরি কখন সিভি করব, এটা কিন্তু ইন ডিটেলস আমি এক্সপ্লেন করে দিছি আমার প্লেলিস্টে। সো আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন যদি না এখনো দেখে থাকেন। সো এটাই হচ্ছে আপাতত এই চ্যাপ্টারের টপিক বা কোয়েশ্চেন, প্রিভিয়াস সেমিস্টার থেকে আসছে। আমরা পরের টপিকে যাই। ওকে, এখন যদি আমরা আরেকটা প্রবলেম দেখি ডিসপারশনের। সো এখানে কি বলছে যে ইমাজিন টু পিজা রেস্টুরেন্টস, রেস্টুরেন্ট এ হ্যাজ আ মিন ডেলিভারি টাইম অফ 20 মিনিটস, ওকে, উইথ আ ভ্যারিয়েন্স অফ 25 মিনিটস। ঠিক আছে, তার মানে ইউনিট দুইটাই আমার কি মিনিটে আছে। এখন দেখি পরেরটাই কি আছে, রেস্টুরেন্ট বি হ্যাজ মিন ডেলিভারি টাইম অফ 40 মিনিটস, ওকে, তার মানে এটাও মিনিটে আছে, উইথ আ ভ্যারিয়েন্স অফ 64 মিনিটস। Analyze which restaurant is more consistent in respect of delivery time using relative measures of dispersion। তার মানে কি আমার অবশ্যই সিভি বের করতে হবে। এন্ড কিভাবে বের করব সেটা তো আমরা জানি, বাট এখানে কিন্তু বলে দিছে যে উইথ ইন রেসপেক্ট টু ডেলিভারি টাইম। ঠিক আছে, তো আমাদের কিন্তু ডেলিভারি টাইমের সিভিটা বের করতে হবে। ভ্যারিয়েন্স আমাদের কি, ভ্যারিয়েন্স আমাদের দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিলাম V1 আমার কাছে আছে, V2 আমার কাছে আছে, একটা হচ্ছে 25 এন্ড আর একটা হচ্ছে 64 প্রত্যেকটার মিনিটস। ওকে, আমি MIN লিখলাম। এখন আমার কি চাইছে, আমার হচ্ছে আমার ফার্স্ট অফ অল তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, রুট ওভার ভ্যারিয়েন্স। এইটার ক্ষেত্রেও রুট ওভার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স। ওকে, সো আমার তাহলে রুট ওভার 25 করলে আসবে কি, আমার আসবে হচ্ছে 5, এন্ড রুট ওভার 64 করলে আমার আসবে কত, আর রুট ওভার 64 এর ভ্যালু আমার আসবে হচ্ছে 8। তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথমটার ক্ষেত্রে 5 মিনিটস আর সেকেন্ডটার ক্ষেত্রে কত, 8 মিনিট। এখন আমরা কি, এখন আমাদের মিনটাও বের করতে হবে, বা মিনটা অ্যাকচুয়ালি বের করতে হবে না, কারণ আমাদের মিনটা দেওয়া আছে। ফার্স্টেরটার ক্ষেত্রে আমাদের দ্যাট ইজ x⁻1, এটা হচ্ছে সম্ভবত 20 মিনিট, ইয়েস 20 মিনিট দেওয়া আছে, 20 মিনিটস, এন্ড x2 বার যেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা শুধু মিন অফ সেকেন্ড রেস্টুরেন্ট বা বি নাম্বার রেস্টুরেন্ট, এটা কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে 40 মিনিটস। ওকে, 40 মিনিটস আমরা নোট ডাউন করলাম। তো এখন আমার কি করতে হবে, আমার হচ্ছে সিভি বের করতে হবে। যদি সিভি বের করতে চাই, সিভি ইজ ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ইনটু 100%। ঠিক আছে, সো আমার যেটা আসবে হচ্ছে 5 ডিভাইডেড বাই কত, 20 ইনটু 100%। আমার অ্যান্সার মেবি কিছু একটা আসবে, আমরা এখান থেকে বের করব। সিমিলারলি আমার এটা CV1, এটা CV2, আমার কত আসবে, S2 ডিভাইডেড বাই x⁻2 ইনটু 100%। এই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে কত, 8 ডিভাইডেড বাই 40 ইনটু 100%। একটা ভ্যালু আসবে, যেইটা কম আসবে সেইটার অ্যাকিউরেসি মানে ডেলিভারি কনসিস্টেন্সি, অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি ইন ডেলিভারি টাইম হচ্ছে বেশি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। আশা করতেছি আমরা সব রকম ডিসপারশন থেকে প্রবলেম পারবো। ঠিক আছে, এরপরে আমরা কি, এরপরে পরের চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে শেপ। শেপটা কি, শেপ হচ্ছে আমাদের একটা গঠন। তো কিভাবে আমাদের ডেটা পয়েন্টগুলা ডিস্ট্রিবিউট করা হয়েছে, এইটাই হচ্ছে আমরা শেপে দেখতেছি, যে এটা হচ্ছে সিমেট্রিক্যাল নাকি নন সিমেট্রিক্যাল, এইটাই আমরা দেখবো। সো এইখানে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্কিউনেস, যেটা অ্যাকচুয়ালি আমাদের ডিরেকশনটা বোঝায় বা কতখানি বেঁকে গেছে আমাদের সেটা বোঝাচ্ছে, আর কার্টোসিস আমাদের আছে, সেটা হচ্ছে কতখানি আমাদের সেন্ট্রাল যে পিকটা আছে কার্ভের, এই পিকটা কতখানি সূক্ষ্ম বা শার্প। ঠিক আছে, সো এইটা বুঝাইতেছে। সো এই দুইটা আমাদের স্কিউনেস এন্ড কার্টোসিস মনে রাখতে হবে। সো আমাদের হচ্ছে
আপাতত স্কিউনেসটা দেখি, যে স্কিউনেসের ক্ষেত্রে আমাদের কি ফার্স্ট অফ অল আছে হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা সিমেট্রিক স্কিউড গ্রাফ। সো এই ক্ষেত্রে আমাদের মিন, মিডিয়ান, মোড তিনটাই হচ্ছে সমান, যে এই পাশেও সমপরিমাণ কার্ভ আছে, এই পাশেও সমপরিমাণ কার্ভ আছে, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে আমাদের পজিটিভ স্কিউ, সেটা কি, সেটা হচ্ছে এই যে এইটাকে আমরা বলতেছি পজিটিভ স্কিউ। আর আরেকটা হচ্ছে আমাদের কি আছে, আরেকটা আছে হচ্ছে আমাদের নেগেটিভ স্কিউ, সেটা হচ্ছে এই। তো এই হচ্ছে আমাদের পজিটিভ স্কিউ, সরি পজিটিভ স্কিউ, এন্ড এটা হচ্ছে আমাদের নেগেটিভ স্কিউ। ওকে, তো এখানে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে পজিটিভ স্কিউ এর ক্ষেত্রে আমাদের কি, পজিটিভ স্কিউ এর ক্ষেত্রে আমাদের হচ্ছে মিন হচ্ছে সবচেয়ে বড়, এরপরে আসে কি, এরপরে আসে মিডিয়ান, এরপরে আসে হচ্ছে মোড। আর নেগেটিভ স্কিউড এর ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মিন হচ্ছে সবচেয়ে ছোট, মিডিয়ান এর পরে আসে, এন্ড এরপরে সবচেয়ে বড় হচ্ছে আমাদের মোড, ঠিক আছে। সো এখানে টাইপস অফ স্কিউনেস আছে, রাইট স্কিউড, টেল ইজ লঙ্গার অন দ্য রাইট সাইড, মিন মিডিয়ান মোড গ্রেটার সাইনে, লেফট স্কিউড, টেল ইজ লঙ্গার অন দ্য লেফট সাইড, মিন মিডিয়ান মোড স্মলার সাইনে। ওকে, সো আমাদের এখানে কোএফিশিয়েন্ট অফ স্কিউনেসটা জানতে হবে, ফর্মুলাটা কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস হচ্ছে 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এখান থেকে কি মিন কিভাবে বের করতে হয় সেটা জানি, মিডিয়ান কিভাবে বের করতে হয় সেটা জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় সেটাও জানি। তাহলে কি আমরা এই ম্যাথটা পারবো না? স্কিউনেসের এই ম্যাথটা আমাদের অবশ্যই পারা উচিত। আমি জাস্ট দেখায় দিই, এখানে কি বলছে, ইন আ সার্ভে অফ 10 CSE স্টুডেন্টস উই গ্যাদার ডেটা অন দেয়ার উইকলি কোডিং প্র্যাকটিস। প্রথমে কি বলছে, ফার্স্টেরটা হচ্ছে 3.0 আওয়ার্স, তারপরটা 2.9 আওয়ার্স, মেবি আওয়ারে, হ্যাঁ ইন আওয়ার, ওকে, তারপরটা 3.7 আওয়ার্স, 4.0 আওয়ার্স, 3.1 আওয়ার, 3.6 ডট 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 ডট। এখানে কি বলছে, শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন বাই ইউজিং দ্য ফর্মুলা অফ স্কিউনেস এন্ড কমেন্ট অন দ্য শেপ, ঠিক আছে। সো কমেন্ট করার ক্ষেত্রে আমরা একটু বলে রাখি, কমেন্টের ক্ষেত্রে আমাদের কি রকম কমেন্ট হইতে পারে, যে আমরা কি দেখবো, আমাদের যে ইন্টারপ্রিটেশন যেটাকে আমরা বলতেছি স্কিউনেসের, যে আমরা একটা কনক্লুশন দ্বারা করাবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের, আমরা সবসময় মনে রাখবো যে আমাদের স্কিউনেস সবসময় কি রেঞ্জ করবে, আমাদের স্কিউনেস রেঞ্জ করবে হচ্ছে সবসময় -3 থেকে +3 এর মধ্যে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমাদের যদি স্কিউনেস বা আমরা কি বলতে পারি এসকেপি, এটা দিয়ে ডিনোট করতে পারি, এইটা যদি আমাদের 0 হয় তাহলে কি, এটা হচ্ছে আমাদের সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। ওকে, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সিমেট্রিক ডিস্ট্রিবিউশন যদি আমাদের হচ্ছে গ্রেটার দেন 0 থেকে কত 1 পর্যন্ত হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এটাকে বলবো হচ্ছে স্কিউড ডিস্ট্রিবিউশন, স্কিউড ডিস্ট্রিবিউশন। যদি আমাদের এটা সরি, এটা হচ্ছে একটু ছোট করে দিব কেপিটা, আমাদের এটা কি হয়, যদি আমাদের এটা 1 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে আমরা কি দিব, মডারেটলি স্কিউড ডিস্ট্রিবিউশন। ওকে, এন্ড ফাইনালি যদি আমাদের এটা কি হয়, এটা হচ্ছে আমাদের 2 থেকে 3 এর মধ্যে রেঞ্জ থাকে তাহলে আমরা বলবো হাইলি স্কিউড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন, এটা সবসময় মনে রাখতে হবে। এন্ড ইন কেস যদি আমাদের নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কি করব, সিমিলার, কিন্তু আমরা নেগেটিভ মানে এই যে সাপোজ আমরা ধরলাম যে 0 থেকে -1 এর রেঞ্জের মধ্যে আছে, তাহলে কি বলবো, নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। সিমিলারলি এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, নেগেটিভ মডারেটলি স্কিউড ডিস্ট্রিবিউশন, এন্ড এই ক্ষেত্রে -2 থেকে -3 এর ক্ষেত্রে বলবো নেগেটিভ হাইলি স্কিউড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো এখন আমরা যদি প্রবলেমটা দেখি, প্রবলেমটায় আমাদের ফার্স্ট অফ অল ডাটাটা সর্ট করে নিতে হবে স্কিউনেসের ক্ষেত্রে, কারণ কি আমাদের ফর্মুলায় মিডিয়ানটা চাইতেছে। তো এখন যদি আমরা কোশ্চেনটাতে আসি, কোশ্চেনটাতে কি আমাদের এই কয়েকটা কি দেওয়া আছে, রেকর্ডেড টাইম দেওয়া আছে, কত ঘন্টা কাজ করতেছে, ঠিক আছে। সো আমাদের স্কিউনেসটা বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের, আমি জাস্ট প্রসেসটা বলে দিই, সর্ট দ্য ডাটা। ওকে, সো আমাদের ডাটাটা সর্ট করতে হবে। এরপরে কি করব, আমরা অ্যারিথমেটিক মিনটা বের করব। অ্যারিথমেটিক মিন কি আমরা জানি, এই সব কটার যোগফল ডিভাইডেড বাই যে কটা মানে আমাদের ডাটা আছে, অর্থাৎ 10, ঠিক আছে। সো এটা আমরা বের করলাম অ্যারিথমেটিক মিন। এরপরে কি আমরা মিডিয়ানটা বের করব। মিডিয়ানটা আমরা দেখবো আগে ফার্স্ট অফ অল যে আমাদের এটা কি অবস্থায় আছে, মানে অড নাকি ইভেন। সো যেহেতু এখানে লেখা আছে 10, সো আমরা এটা বুঝতেছি ইভেন। সো ইভেন হলে কি হবে, আমাদের n/2 এন্ড n/2 + 1 তম যে ভ্যালু দুইটা আছে, এই দুইটা ভ্যালুর এভারেজ, ঠিক আছে। এন্ড লাস্টলি আমার কি করতে হবে, আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আই গেস আমরা সবাই এখন জেনে গেছি, সেটা হচ্ছে সামেশন অফ xi - x বার বা অ্যারিথমেটিক মিন হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1, তার উপর হচ্ছে কি পুরাটা √, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের স্কিউনেসের বের করার নেসেসারি জিনিস। এখন স্কিউনেসের সূত্র যদি আমরা বসাই দেই, যে স্কিউনেস বা মানে শেপ, সেটা হচ্ছে = 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। সো আমরা চাইলে এখানে মিন মাইনাস মিডিয়ান এভাবে না দিয়ে আমরা কি করতে পারি, আমরা x বার মাইনাস m এটাও দিতে পারি। সো একই জিনিস। সো এটা দিয়ে আমরা যেটা একটা অ্যান্সার পাবো, এই অ্যান্সারটা কি থাকবে, আমাদের অ্যান্সারটা অবশ্যই থাকবে হচ্ছে -3 to
+3 রেঞ্জের মধ্যে, এন্ড এই রেঞ্জের মধ্যে থেকে আমরা যেটা পাবো সেটা দিয়ে কি আমরা একটা ইন্টারপ্রিটেশন দ্বারা করাবো। সেটা কিসের সাহায্যে করবো? এই যে এটার ভিত্তিতে করবো, যে আমাদের এই যে এটা আছে যে আমরা বলছি কতর মধ্যে কত থাকলে কি হবে, সো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটার ভিত্তিতে আমরা বলতে পারবো যে আমাদের কি শেপটা, আমরা তাহলে বলতে পারবো যে সাপোজ মডারেটলি স্কিউড বা হাইলি স্কিউড ডিস্ট্রিবিউশন, এই ধরনের কিছু। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সলিউশন। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল একটা ওভারভিউ ছিল কোয়েশ্চেন সলভিং নিয়ে এন্ড এভরিথিং। এরপরে আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা প্রিভিয়াসলি কোয়েশ্চেনে পাইনি, সেটা হচ্ছে কোরিলেশন। সো কোরিলেশন এবার মিড টার্মে আছে আমাদের, সো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি চেষ্টা করবো এটার উপরে ভিডিও দেওয়ার, বাট যদি সময় স্বল্পতার কারণে দিতে না পারি আপনারা একটু নিজেদের দায়িত্বে দেখে নেবেন, বাট I will try my best. So that's all for today. Till the next video, take care and tata.